আসসালামু আলাইকুম, সবাইকে অ্যাকাউন্টিংয়ে স্বাগতম। যারা যুক্ত হবে সবাইকে অ্যাকাউন্টিংয়ে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করব লাইকটা শেয়ার করে দেওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ওয়ালাইকুম সোয়াদ, আজকে ক্লাসে আসো না কেন? আচ্ছা, অনেকে যুক্ত হচ্ছে এবং আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসে অনেক বেসিক জানতে পারবে। আজকের ক্লাসে অনেক বেসিক নিয়ে আলোচনা হবে। আশা করছি সবাই যুক্ত হয়ে যাবে এবং সবাই যার যার প্রোফাইল থেকে লাইভটা শেয়ার করে দেবে। যার যার প্রোফাইল থেকে লাইভটা শেয়ার করে দাও, অবশ্যই শেয়ার করে দাও। হ্যাঁ, সবাই সবাইকে একটু মেনশন করে দেয় যাতে করে সবাই যুক্ত হতে পারে। আজকের টপিকটা তোমরা দেখতে পাচ্ছ, বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফ্রি ক্লাস যেটা আমাদের চলমান আছে, সেটা 3 নম্বর ক্লাস। অনুবাদ বিশ্লেষণ নামক যে টপিকটা আছে সেটা পড়াবো এবং খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এটা এইচএসসি 24 আর 25-এর জন্য বেশি গুরুত্বপূর্ণ, বাট অন্য কেউ অবশ্যই করতে পারো, কারণ আজকের ক্লাসে অনেক বেসিক বিষয়গুলো আলোচনা করা হবে। ঠিক আছে, অনেক বেসিক বিষয়গুলো আলোচনা করবে, যে কেউই আসলে ক্লাসটা করতে পারবে, কোনো সমস্যা নাই। সো আমরা ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারবো এবং ক্লাসটা করতে পারবো অবশ্যই। আশা করছি সবাই ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো। হ্যাঁ, সবাই একটু শুরুতে শেয়ার করে দিব, এটা প্রয়োজনীয় যে আসলে কে কে শেয়ার করছো আমাকে একটু কমেন্টে জানাও। আর শুরু থেকে একটু যদি শেয়ার করো তাহলে শুরুতে সবাই যুক্ত হয়, আমাদের ক্লাসটা করতে আসলে ভালো লাগে। সবাই একটু অনুরোধ করছে, সবাই যার যার জায়গা থেকে একটু শেয়ার করে দাও। ওয়ালাইকুম সালাম, ভালো আছি। সবাইকে অনুরোধ করব লাইভটা শেয়ার করার জন্য। অনেকে যুক্ত হয়ে গেছো। তোমরা যদি এই অনুপাত বিশ্লেষণের ক্লাসটা করো, আসলে এখানে তুমি কি কি জিনিস জানতে পারবা, অনেক বেসিক এবং মৌলিক জিনিস আলোচনা হবে আজকের ক্লাসে। তুমি ক্লাসে যদি একটু থাকো তাহলে জানতে পারবা। এই যে টপিকটা, এই টপিকটা যারা এইচএসসি 25 ব্যাচ আছো, তোমাদের অ্যাকাউন্টিং এর সেকেন্ড পেপারে 6 নাম্বার চ্যাপ্টার, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে 6 নাম্বার চ্যাপ্টার। আর যারা এইচএসসি 24 ব্যাচ আছো, তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এটা একেবারে একটা ফরজ টপিক, মানে যেটা থেকে প্রশ্ন আসবেই সাধারণত, এরকম একটা টপিক। সো ক্লাসে যদি শেষ পর্যন্ত থাকো, নিঃসন্দেহে অনেক কিছু জানতে পারবে ক্লাস থেকে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ।
কারেন্ট নাই, অনেক দিকে অনেক জায়গায় কারেন্ট নাই, আসলে কিছু করার নাই, আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে হবে। তোমরা যদি সবাই মিলে একটু শেয়ার টেয়ার না করো, সবাইকে মেনশন না করো, তাহলে আসলে ক্লাস স্টুডেন্ট থাকবে না। আর ক্লাস স্টুডেন্ট না থাকলে আসলে পড়াইতে মানে ভালোও লাগে না, আসলে কম স্টুডেন্ট থাকলে কোনো রকমের এনজয়মেন্ট কাজ করে না। তো সবাইকে অনুরোধ করছি লাইভটা দ্রুত শেয়ার করি। অনেকে অলরেডি শেয়ার করছে, অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা যুক্ত হয়েছে। 24 ব্যাচ আর 25 ব্যাচ, কে কোন ব্যাচের আছে আমাকে একটু কমেন্টে জানাও, এবং তোমাদের প্রোফাইল থেকে লাইভটা একটা শেয়ার করো, প্রোফাইল, ঠিক আছে? যার যার প্রোফাইল থেকে লাইভটা শেয়ার করে দাও। আমাদের পেজের নোটিফিকেশনটা আসলে পৌঁছাচ্ছে না, যারা আসলে আমাদের পেজের একটি ফলোয়ার, তাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছায় না বিদায় কিন্তু তারা আসলে আমাদের ক্লাসগুলোতে যুক্ত হতে পারে না। আশা করছি ধীরে ধীরে আমাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। সবাইকে কাইন্ডলি অনুরোধ করতেছি, সবাইকে লাইভটা শেয়ার করে দাও। এডমিশন স্টুডেন্ট যারা আছো, 25 ব্যাচ, কারিনা 25 ব্যাচ, নয়ন 25 ব্যাচ, তাহমিনা 25 ব্যাচ, 24 ব্যাচের স্টুডেন্টরা কোথায়? যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে এই বছর তারা কোথায়? প্রিয়ালো 25 ব্যাচ, তাহলে আমার 24 ব্যাচের ছেলেমেয়েরা কোথায়? যাদের জন্য আসলে ক্লাস দেওয়া তারা কোথায়? আমার তো 24 ব্যাচের ছেলে মেয়েদের লাগবে। 24 ব্যাচের কারা আছো? তুর্য বলছো 20, কি বললা এটা তো বুঝি নাই। সবাই একটু শেয়ার করতে হবে সবাইকে। সাকিব শেয়ার ডানোর, ধন্যবাদ সাকিব। প্রোফাইল থেকে শেয়ার করো, নয়তো কিন্তু এরকম অল্প স্টুডেন্ট থাকলে কিন্তু আসলে শেষ পর্যন্ত ক্লাসটা করানোর মতো স্পিড আমি পাবো না। সবাই একটু চেষ্টা করি সবাইকে মেনশন করতে যেন ক্লাসে। সোহা বলছো 24 ব্যাচের স্টুডেন্ট, আচ্ছা ঠিক আছে। 24-এর পোলাপানির দরকার, 24-এর ছেলে মেয়েদের জন্য আজকে 3 নাম্বার ক্লাস সহ 3টা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রিভিয়াস কোশ্চেন সলভ ছিল। টোটাল হচ্ছে 6টা ক্লাস, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সংক্রান্ত 6টা ক্লাস হয়ে গেছে অলরেডি, এবং আমি খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট দিতে যাচ্ছি শীঘ্রই ইনশাল্লাহ। আর সোয়াদাস হচ্ছে 24 ব্যাচ। আচ্ছা, তোমার পোলাপানগুলা কোথায়? তোমার গ্রুপ গ্যাংটার একটু হচ্ছে ডাক দাও, আর একটু শেয়ার টেয়ার করতে হবে তো নাকি? ওকে, সবাই চেষ্টা করি, আশা করছি ধীরে ধীরে আমরা সবাইকে যুক্ত করতে পারবো। তো যে বিষয়টা আমরা বলতেছিলাম যে আমাদের ক্লাস হচ্ছে অনুপাত বিশ্লেষণের উপর। যদি এটা আমরা একটা ক্লাসে না পড়াই শেষ করতে পারি, তাহলে আমরা 2টা ক্লাস নেব। যদিও রুটিনে একটা ক্লাস দেওয়া আছে, কোনো ব্যাপার না, যদি একটা ক্লাসে না হয় তাহলে আমরা 2টা ক্লাস নিব। সো তোমাদের যেটা করতে হবে, আমি এইচএসসি 24 ব্যাচের জন্য এটা বলে রাখি, আমি তোমাদের জন্য এখনো পর্যন্ত কোনো পেইড কোর্স আনি নাই, এবং এইটা আজকে ঘোষণা দিচ্ছি যে অ্যাকাউন্টিং আওয়ারে এইচএসসি 24 ব্যাচের জন্য হয়তো কোনো পেইড কোর্স আসবে না, বাট আমি তোমাদের জন্য এই যে ফ্রি কোর্সের ক্লাস চলমান, এই ফ্রি কোর্সেই কমপক্ষে 20টা ক্লাস নিব ইনশাআল্লাহ। কয়টা ক্লাস? কমপক্ষে 20টা ক্লাস নিব। এখন তোমার জন্য তোমাদের করণীয় কি? যারা 24 ব্যাচের স্টুডেন্ট আছো, 25 ব্যাচের স্টুডেন্ট আছো, 25 তুমি এখন থেকে শিখো, দেখো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পর্কে কি আছে। সো আমি যেটা চাই, যেহেতু পেইড কোর্স এখনো চিন্তা করি নাই আমি, তো আমি চাই অনেক নিডি ছেলে মেয়ে আছে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনলাইনেও কোচিং এ ভর্তি হতে পারে না, তোমরা একটু তাদেরকে নিউজটা স্প্রেড করো। এই 20টা ক্লাসে আমি অ্যাকাউন্টিং এর একেবারে যেগুলা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ টপিক, ম্যাথমেটিক্যাল, ওই সবগুলো চ্যাপ্টার ইনশাল্লাহ আমি পড়াই দিব। অলরেডি কিন্তু 6টা ক্লাস হয়েছে, ধরো 20-এর উপরে ক্লাস নেব, 20 থেকে 25টা। সো এই ব্যাপারে শীঘ্রই একটা অ্যানাউন্সমেন্ট আসবে ইনশাল্লাহ। আমি এটা একটা ভিডিও আকারে পোস্ট করব, তোমরা একটু তোমাদের আশেপাশে যারা ভাই ব্রাদার আছে ওদেরকে একটু জানাই দিবা জাস্ট, যে তুমি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য মিনিমাম প্রস্তুতিটা তুমি এখান থেকে শুরু করতে পারো ইনশাল্লাহ। সো সবাইকে একটু হেল্প করা, সবাইকে বিষয়টা একটু জানাই দিবা, নিঃসন্দেহে এখান থেকে সে উপকৃত হবে। এখন তোমরা যদি শেয়ার না করো, তাহলে এই যে স্টুডেন্টের নাম্বার হয়, তাহলে ক্লাস করানোর জন্য স্পিডটা কোথা থেকে আসবে বলো? এখন তোমরা একটু শেয়ার করে দাও। আচ্ছা আসো, তো এখন আমরা যে কাজটা করব, কাজের কাজ, সেই কাজটা হচ্ছে আমরা আমাদের বিস্তারিত যে আলোচনায় চলে যাব। অনুবাদ বিশ্লেষণের যে ব্যাপারটা আছে খেয়াল করতে হবে। আমরা তোমাদেরকে একটা শীট দিব বলছিলাম, যে ওই শীটটা তোমাদেরকে দিব। কোন শীটটা বলছিলাম?
যেটা হচ্ছে তোমাদের পণ্যের ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশ। ওই পণ্যের ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশের যে শীটটা, এটা তোমাদেরকে আমি দিয়ে দিব ইনশাল্লাহ, রেডি আছে, শীট দিয়ে দিব। এবং এই আর্থিক বিবরণী বিশ্লেষণের যে শীট, অনুপাত বিশ্লেষণের যে শীট আছে, এই শীটটাও আমি তোমাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? সো তোমরা যারা 24 ব্যাচের স্টুডেন্ট, তোমরা যদি খালি একটু মনোযোগ দিয়ে আমাদের পেজে অ্যাক্টিভ থাকো, ক্লাসগুলো করো, স্যারকে ইন্সপায়ার করো এবং আমাদের পেজটাকে স্প্রেড করতে সহায়তা করো, তাহলেই তোমাদের জন্য আমি এত কিছু করব ফ্রিতে, যেটা তুমি আসলে পেইড কোর্সে টাকা দিয়েও হয়তো পাবে না। সো আশা করছি সবাই অ্যাকাউন্টিং এর সাথে থাকবা, তোমাদের সাথে জার্নিটা অসংখ্য ভালো যাবে আমার। তো চলো শুরু করা যাক। আমরা এখানে যে চ্যাপ্টারটা পড়তেছি, তুমি নিজেই জানো যে এই চ্যাপ্টারটার নাম হচ্ছে কি, এই চ্যাপ্টারটার বেসিক নাম হচ্ছে, চ্যাপ্টারের বেসিক নাম হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক বিবরণী কি বিশ্লেষণ। এই আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে আসছে কি অনুপাত বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে আমরা কি দেখবো, অনুপাত বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে কি দেখবো, অনুপাত বিশ্লেষণ। দেখা যাচ্ছে তো না? আশা করছি দেখা যাচ্ছে। সবাই কাইন্ডলি একটু কষ্ট করে যার যার পরিচিত যারা আছে সবাইকে একটু মেনশন করে দাও। আচ্ছা, তো এই অনুপাত বিশ্লেষণ আসলে কি, এইটা ডেফিনেশনটা প্রায় সময় এমসিকিউ পরীক্ষা আসে। সো ডেফিনেশনটা যদি একটু তুমি খেয়াল করো, এইখানে একটা ডেফিনেশন দেখবে, পরস্পর সম্পর্কযুক্ত দুইটি বিষয়ের অন্তর্নিহিত সম্পর্কের সংখ্যাগত পরিমাপকে অনুপাত বলে। এইটা খুব গুরুত্বপূর্ণ। সংখ্যাগত পরিমাপকে, দুইটা পরস্পর সম্পর্কযুক্ত বিষয়ের আসলে মানে হচ্ছে আনুপাতিক সম্পর্ক প্রকাশ। কি প্রকাশ? আনুপাতিক সম্পর্ক প্রকাশ। আমি শীট দিয়ে দিব, এটা লিখতে হবে না, জাস্ট দেখো। তাহলে অনুপাত বিশ্লেষণ মানে কি, দুইটা বিষয়ের যেটা পারস্পরিক সম্পর্কযুক্ত, এই বিষয়গুলোর মধ্যে কি করা, একটা সম্পর্ক মানে হচ্ছে কি করা, সংখ্যাত্মক পরিমাপ করা সম্পর্কটাকে, ওটাকে বলতেছে আমরা অনুপাত বিশ্লেষণ। আবার এদিকে যদি দেখো, এই ডেফিনেশনটা তুমি আবার দেখতে পারো যে অনুপাত হলো পারস্পরিক সম্পর্কযুক্ত দুইটি চলকের মধ্যে বিদ্যমান সম্পর্ক। তার মানে খুব ক্লিয়ার একটা মেসেজ আমরা এখান থেকে পাচ্ছি যে অনুপাত বিশ্লেষণ মানে হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত দুটো চলক, দুটো বিষয় এর মধ্যে সংখ্যাত্মক সম্পর্কে বিশ্লেষণ। কিসের বিশ্লেষণ? সংখ্যাত্মক সম্পর্ক বিশ্লেষণ করা। সম্পর্কটা কিসের মাধ্যমে বিশ্লেষণ করব? সংখ্যার মাধ্যমে, সংখ্যাত্মক হবে, ঠিক আছে? এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে তোমাদেরকে। আচ্ছা, তারপরে এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে তোমাদের আর কোনো কিছু প্রয়োজন নেই, জাস্ট এই বিষয়টা জেনে রাখলাম, যেহেতু এই চ্যাপ্টারটা আমি পড়বো, এই বিষয়টা আমার জানার প্রয়োজন। তারপরে আমার আরো কিছু দরকার নাই। এখানে আমরা যে বিষয়টা এখন আলোচনা করব সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা। এখান থেকে আমাদের মূলত আমাদের আলোচনা শুরু হবে। আমরা দেখো, খেয়াল করো, প্রথমে যে অনুপাতগুলোকে বিভিন্ন ভাগে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়, অর্থাৎ এই চ্যাপ্টারে যে অনুপাতগুলো আছে, এই অনুপাতগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে। এত হাহাকে রে। আচ্ছা, যে বিষয়টা খেয়াল করো, তো এখন গুরুত্বপূর্ণ যে আলোচনা করতেছিলাম সেই জিনিসটা একটু খেয়াল করো। আমাদের প্রথম যে আলোচনা সেটা হচ্ছে তারল্য অনুপাত। কি অনুপাত দেয় বলো তো? তারল্য অনুপাত। এখন প্রশ্ন হলো তারল্য অনুপাত, তারল্য শব্দটা দিয়ে কি বোঝায়, এটার সাথে তোমাকে প্রথমে পরিচয় করে দিই। আসো, তারল্য শব্দটা দিয়ে কি বোঝায় খেয়াল করো। তারল্য বা তরল শব্দটা দিয়ে কি বোঝায়, কেউ কি বলতে পারবা? তারল্য মানে কি, তারল্য দিয়ে কি বোঝায়, কে বলতে পারবা? তারল্য দ্বারা কি বোঝায়, কে বলবা আমাকে একটু বলো। তারল্য দ্বারা কি বোঝায়? তারল্য, এই তারল্য শব্দটা দ্বারা কি বোঝায়? তারল্য, মনে রাখবা, এই তারল্য বা তরল, এই বিষয়গুলা যখন পরীক্ষায় আসে বা তোমার সামনে দেওয়া হয়, তুমি মনে রাখবা যে এই বিষয়গুলোর সাথে একটা কানেকশন হচ্ছে নগদের। কার বলো তো ভাইয়া? নগদের। তার মানে তুমি খুব স্পেসিফিক করে বলতে পারো যে তারল্য শব্দটা, শীটের পিডিএফ দিয়ে দিব ইনশাআল্লাহ, দিয়ে দিব। আচ্ছা, তাহলে কি বলতেছি যে তারল্য বা তরল মানে হচ্ছে নগদকে মেনশন করে। কাকে মেনশন করে ভাই বলো তো? নগদ। তার মানে তোমাকে বুঝতে হবে যে তরল সম্পদ যখন আমাদেরকে পড়ানো হয়, আমরা যখন তরল সম্পদের ডেফিনিশন জানতে চাই, তখন কিন্তু স্পেসিফিক্যালি বলা হয় যে যে সম্পদগুলোকে দ্রুত সময়ের মধ্যে তার আর্থিক মূল্য হারানো ব্যতীত নগদ অর্থে রূপান্তর করা যায়। তাহলে আলটিমেটলি কি বোঝা গেল? সম্পদগুলোকে কিসে রূপান্তর করতে হবে? নগদে রূপান্তর করা, তাহলে এটা তরল সম্পদ হবে, তাই তো? তার মানে তরল মানেই নগদ অর্থকে বোঝায়। তরল মানে কাকে বোঝায়? নগদ অর্থকে বোঝায়। আর তরলগুলা কোত্থেকে আসবে? তরল সম্পদগুলো চলতি সম্পদ থেকে আসবে। এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন এইখানে তারল্য দ্বারা কি বোঝাচ্ছি? এই তারল্য দ্বারা এখানে বুঝাইতেছে স্বল্প মেয়াদী দায় পরিশোধের ক্ষমতা। কি বুঝাইতেছে ভাই বলো তো? স্বল্প মেয়াদী
স্বল্প মেয়াদি দায় পরিশোধের ক্ষমতা কি বোঝায়? স্বল্প মেয়াদি দায় পরিশোধ করার যে ক্ষমতা সেটাকে নির্দেশ করে। যেমন ব্যাংকের ক্ষেত্রে তারল্য বলতে বোঝানো হয়, তুমি ধরো ব্যাংকে কিছু টাকা ডিপোজিট করছো, এখন তুমি তো যে কোনো সময় ব্যাংক থেকে টাকাটা উঠাইতে পারবো, তাই না? সো তুমি চাইলে কিন্তু ব্যাংক বললো ভাই আমার কাছে তো তোমার টাকাটা নাই, আমি আরেকজনকে ধার দিচ্ছি, তাহলে ব্যাংকের সাথে কি তোমার সম্পর্ক রক্ষা হবে? হবে না। সো ব্যাংকের ক্ষেত্রে একটা তারল্যের নীতি আছে, সে কিছু টাকা, অর্থাৎ তুমি যে টাকাটা ডিপোজিট করছো এই টাকাটা পুরোটা সে কাউকে ঋণ না দিয়ে তার কিছু টাকা তার হাতে রাখে, যেন গ্রাহক যখনই চাইবে তখন তার চাহিদা মাত্র যেন তার অর্থটা কি করা যায়, পরিশোধ করা যায়। তাহলে তারল্য মানে আমরা কি বুঝতেছি? এখানে স্বল্পমেয়াদী দায় পরিশোধ করার যে একটা এবিলিটি, সেটাই আসলে নির্দেশ করে এই তারল্য অনুপাতগুলো দ্বারা। এখানে খেয়াল করতে পারো যে যে অনুপাত সমূহ তারল্য পরিমাপ করে, তারল্য মানে কি নগদ অর্থ পরিমাপ করে, যে তোমার ক্যাপাসিটিটা আছে কিনা স্বল্প মেয়াদি, কি স্বল্প মেয়াদি যে তোমার দায় আছে সেগুলো পরিশোধ করার মতো তোমার ক্যাপাসিটি, এনাফ টাকা তোমার হাতে আছে কিনা, সেটা হচ্ছে তারল্য অনুপাত। কথা বোঝা গেছে? এবং তারল্য অনুপাতগুলো যদি বিস্তারিত আমরা পড়ি তাহলে তাহলে কি হবে, তাহলে আরো ব্যাপারটা ইজিলি তুমি বুঝতে পারবা। আজকের ক্লাসের স্টুডেন্ট দেখে আমি পুরো ইমোশনাল হয়ে গেলাম, মানে এত স্টুডেন্ট। তাহলে তারল্য অনুপাত মানে কি ভাই বলেন তো ভাইয়া? তারল্য অনুপাত মানে হচ্ছে প্রতিষ্ঠানের যে স্বল্প মেয়াদী দায় সেগুলো পরিশোধ করার কি এবিলিটি বা ক্ষমতাকে নির্দেশ করে। এখন আসেন সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চলতি অনুপাত। সব থেকে গুরুত্বপূর্ণ কি বলেন তো? চলতি অনুপাত আপনাকে পড়তে হবে। কি অনুপাত পড়তে হবে? চলতি অনুপাত পড়তে হবে। এখনো যদি আপনারা শেয়ার না দেন, এই পরিমাণ স্টুডেন্ট থাকলে কিছুক্ষণ পরে দেখবেন যে ফাইন স্যারের ক্লাসে নাই। ঠিক আছে? সবাই একটু লাইভটা যার যার প্রোফাইল থেকে শেয়ার করেন, একটু স্টুডেন্টদের হচ্ছে ক্লাস সাথে যুক্ত হওয়ার একটু সুযোগ দেন। এমন করেন কেন গরিব পোলাপানের মতো? খেয়াল করুন তো ভাইয়া, এই জায়গাটা একটু দেখেন তো, চলতি অনুপাত। তাহলে আমরা কোন অনুপাত গুলো করতেছি বলেন তো? খাতার মধ্যে কি দিবেন? তারল্য অনুপাত দিয়ে টাইটেল দিবেন। কি অনুপাত বলেন তো? তারল্য অনুপাত। কি অনুপাত দিয়ে টাইটেল দিবেন? তারল্য অনুপাত। কারণ হচ্ছে এই টোটাল অনুপাতগুলোকে আমরা চারটা ক্যাটাগরিতে ভাগ করব, তার মধ্যে আমরা প্রথম ক্যাটাগরি যেগুলো পড়তেছি এগুলো হচ্ছে তারল্য অনুপাত। এবং পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটি তারল্য অনুপাত। কথা বুঝছেন? সো এই বিষয়টা একটু খেয়াল রাখেন। আসেন খেয়াল করেন, তারল্য চলতি অনুপাতের সূত্রটা যদি একটু খেয়াল করেন, চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি অনুপাত ইকুয়ালস টু চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায়, আর তার আদর্শ মান হচ্ছে 2:1। এইটা হচ্ছে সবথেকে বেশি এমসিকিউ পরীক্ষা আসে। আবারও খেয়াল করেন, সূত্রটা চট করে খাতায় লিখে নেন। চলতি অনুপাত ইকুয়ালস টু চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায়, এবং তার আদর্শ মানটা কত বলেন তো? 2:1। আদর্শ মান কত পাই বলেন তো? 2:1। এই আদর্শ মানটা আছে 2:1, এটার কিন্তু একটা বৃহৎ অর্থ আছে। ঠিক আছে রুবাইয়া, ওই গ্রুপে মেবি আসলে আউলাজল্লাহ পোস্ট হয়, তো এই জন্য গ্রুপটাকে আই থিঙ্ক কয়েকদিনের জন্য গ্রুপটাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, বুঝছেন বিষয়টা? আচ্ছা খেয়াল করেন, ক্লাসে খেয়াল করেন। তাহলে যে আপনারা যদি একটু প্রোফাইল থেকে শেয়ার করেন, যারা ক্লাস করতেছেন দেখবেন প্রচুর স্টুডেন্ট কিন্তু অ্যাড হইতে। আপনারা তো প্রোফাইল থেকে শেয়ার করেন না, আপনার প্রোফাইল থেকে শেয়ার করবেন একটা স্যাড সং আসলো বা একটা রোমান্টিক সং আসলো, এগুলো ওয়ান ডে উইথ রহিম করিম এই টাইপের সংটা আসলে এগুলো আপনি একটু শেয়ারটা দেন বেশি। তাহলে এই যে আদর্শ মানটা 2:1 আছে, বলেন তো এটা দিয়ে কি বোঝায়? এই দুই দ্বারা বোঝায় হচ্ছে, এই দুই দ্বারা বোঝায় হচ্ছে চলতি, এই দুই দ্বারা বোঝায় হচ্ছে চলতি সম্পদ। এটা একটু খাতার মধ্যে লেখেন, এটা একটু খাতার মধ্যে লেখেন, সূত্রটা লেখেন, আদর্শ মানটা লেখেন এবং এটা ব্যাখ্যাটা লেখেন। এই দুই দ্বারা বোঝা হচ্ছে চলতি সম্পদ, ঠিক আছে? আর এই এক দ্বারা বোঝা হচ্ছে চলতি দায়। এক দ্বারা কি বোঝায় ভাই বলেন তো? এই এক দ্বারা বোঝা হচ্ছে চলতি দায়। তাহলে পার্থক্য কি বুঝেন? পার্থক্য হচ্ছে এই যে আপনার যদি 1 টাকা দায় থাকে, আপনার কমপক্ষে 2 টাকার কি থাকতে হবে? সম্পদ থাকতে হবে। তাহলে আপনার প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা আছে, এটা আমরা বুঝতে পারবো। কথা বুঝছেন কিনা? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এখন তার চেয়ে বেশি থাকা ভালো। আপনার বলছে 1 টাকার বিপরীতে আপনার 2 টাকার সম্পদ থাকতে হবে। এখন বেশি থাকলে ভালো এবং 2 থাকলেও ভালো, কিন্তু তার থেকে কমে গেলে আপনার স্বল্পমেয়াদী দায় পরিশোধের যে এবিলিটি, আপনার তারল্য নাই, সেটা আমরা বুঝতে পারবো। সো এইগুলো হচ্ছে সেই ইন্ডিকেটর গুলা যেগুলো দিয়ে প্রতিষ্ঠানের পজিশনটা বোঝা যায়, আসলে তার কোন অবস্থাতে কিরকম তার এবিলিটি আছে। শেয়ার করছি, পোলাপান আসে না, সমস্যা নাই, যারা ক্লাস করতে চায় তারাই করবে। আমাদের পেজে একটু প্রবলেম চলতেছে, আশা করছি আমরা সলভ করে ফেলবো সমস্যাগুলা। শামিম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি। এখন এখানে তোমাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু অবশ্যই মনে রাখো, এই যে আদর্শ মানটা আছে তার প্রথম অংশটুকু দ্বারা চলতি সম্পদ বোঝায়, দ্বিতীয় অংশটুকু দ্বারা চলতি দায় বোঝায়। আশা করছি এটুকু ক্লিয়ার। এবার হচ্ছে যে বিষয়টা তোমাকে জানতে হবে, যেহেতু এখানে দেখো চলতি সম্পদ আর নিচে চলতি দায়, তোমার একেবারে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে চলতি সম্পদ আর চলতি দায়গুলো খুব ভালোভাবে জানা। এখন খেয়াল করো ভাইয়া,
চলতি সম্পদ আর চলতি দায়গুলা কি কি? আমরা যেগুলো একেবারে সবাই জানি, নগদ চলতি সম্পদ, ব্যাংক জমা চলতি সম্পদ, মজুত পণ্য। এখন প্রশ্ন করতে পারো ভাই এই মজুত পণ্যটা কি? মজুত পণ্য সবসময় খেয়াল রাখবা এটা হচ্ছে সমাপনী। আমরা মজুত পণ্য সাধারণত দুই ধরনের পাই, একটা প্রারম্ভিক মজুত পণ্য, একটা সমাপনী মজুত পণ্য। সমাপনী কথাটার মানে হচ্ছে অব্যবহৃত, অর্থাৎ যেটা ব্যবহার করা হয় নাই বা যেটা ব্যবহার নাই, এটা হচ্ছে অবিকৃত অংশ, অর্থাৎ ভবিষ্যতে বিক্রি করতে পারবো বা পরে বিক্রি করবো সেটাকে বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে সমাপনী মজুত পণ্য। এরপর হচ্ছে দেনাদার। সো দেনাদার মানে তুমি জানো প্রাপ্য হিসাবকে বোঝায়। প্রাপ্য বিল মানে হচ্ছে প্রাপ্য নোট। তারপরে অগ্রিম ব্যয়, প্রাপ্য আয়। অগ্রিম ব্যয়, প্রাপ্য আয় মানে হচ্ছে বকেয়া। প্রাপ্য আয় মানে কি ভাই বলো তো? বকেয়া আয়। বকেয়া আয় মানে তুমি এটা পাইবে, এই জন্য এটাকে বলতেছে প্রাপ্য আয়। আর হচ্ছে স্বল্প মেয়াদী সিকিউরিটি। এই সিকিউরিটি মানে হচ্ছে বিনিয়োগ। এই সিকিউরিটি মানে কি? বিনিয়োগ। এই সিকিউরিটি মানে কি? বিনিয়োগ, অর্থাৎ স্বল্প মেয়াদী বিনিয়োগ। স্বল্প মেয়াদী বিনিয়োগ। তাহলে আমরা কি কি পেলাম দেখো? নগদ, ব্যাংক জমা, সমাপনী মজুত পণ্য, দেনাদার, প্রাপ্য হিসাব, স্বল্প মেয়াদী বিনিয়োগ, অগ্রিম ব্যয়, বকেয়া। এগুলা আমরা সাধারণত কি বলি? আমরা এগুলাকে চলতি সম্পদ বলে থাকি এবং এগুলাই আছে সাধারণত। তারপরে তুমি যদি খেয়াল করো, আমরা এবার দেখবো হচ্ছে চলতি দায়। কি দেখবো ভাই বলো তো? চলতি দায়। তো চলতি দায়ের মধ্যে তুমি যেগুলা জানো, যেমন পাওনাদার। পাওনাদার মানে প্রদেয় হিসাব, প্রদেয় বিল মানে প্রদেয় নোট। বিলের ইংলিশটা জাস্ট কি? প্রদেয় নোট দেওয়া আছে। স্বল্প মেয়াদী ব্যাংক ঋণ, যেমন ঋণ ধরো 10% ঋণ। এই যে 10% ঋণ, এটা তো দীর্ঘমেয়াদী ঋণ, এটা তো দীর্ঘমেয়াদী দায়, এটা চলে গেল। কিন্তু স্বল্প মেয়াদী ঋণ যদি থাকে তাহলে সেটা চলতি দায়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ঘোষণাকৃত লভ্যাংশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঘোষণাকৃত, এই ঘোষণাকৃতর জায়গায় আরেকটা নাম আসতে পারে প্রস্তাবিত। আরেকটা কি আসতে পারে? প্রস্তাবিত। এই ঘোষণাকৃত, প্রস্তাবিত, তার মানে এইটা ঘোষণা করছো তুমি, এখনো দাও নাই, তুমি দিবা। কথা বুঝো? তুমি ঘোষণা দিছো বা আমি তোমাকে ঘোষণা দিছি আমি তোমাকে এই জিনিসটা দিব, কিন্তু এখনো আমি তোমাকে এই জিনিসটা দেই নাই। তাহলে আমি তোমাকে প্রস্তাব করলাম তোমাকে দিব, তাই তো? আমার দায় জন্মাইলো। সো এটাকে তুমি ঘোষিত লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ বা হচ্ছে প্রদেয় লভ্যাংশ দিতে হবে যেহেতু। হ্যাঁ, এখানে আমরা প্রদেয় শব্দটাও ব্যবহার করতে পারি। প্রদেয় লভ্যাংশ আমাকে দিতে হবে, তার মানে এটা হচ্ছে আমার দায়। বকেয়া ব্যয় অবভিয়াসলি আমার দায়। তারপরে আয়করের ভবিষ্যৎ বাস্তু, এগুলো তোমরা পাইবা না। অনাদায়ী লভ্যাংশ, অনাদায়ী মানে কি? যেটা এখনো আদায় হয় নাই, হবে, অর্থাৎ আমি পাবো আর কি, সেটা হচ্ছে এটা। এগুলো পাইবা না। সাধারণত প্রস্তাবিত বা ঘোষিত বা প্রদেয় লভ্যাংশ, এই বিষয়টা তোমাদের পরীক্ষায় আসতে পারে। তাহলে এখানে আমরা যে বিষয়গুলো দেখলাম, যে আমরা চলতি সম্পদ আর চলতি দায়গুলা চিনতে যাদের সমস্যা হয়, এখানে সার্বিক সকল ধরনের এন্ট্রি এখানে দেওয়া আছে। এখন পরীক্ষার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে লাইনটা, সেটা হচ্ছে এই লাইনটা। এই লাইনটা খেয়াল করতে হবে, এই লাইনটা খেয়াল করো। এই অনুপাত দ্বারা প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে। একটু পরে দেখবা এই লাইনটার সাথে একটা এক্সট্রা শব্দ যুক্ত হয়ে পুরো অর্থটাই কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা কি বললাম? যে আমরা কিন্তু একটু আগে একটা জিনিস দেখে আসছি, যে তারল্য অনুপাতগুলোর অর্থ হচ্ছে স্বল্পমেয়াদী দায় পরিশোধ করার একটা এবিলিটি, তাই তো? তাহলে চলতি অনুপাত দ্বারা কি নির্দেশ করে? চলতি অনুপাত দ্বারা নির্দেশ করা হয় অনুপাত দ্বারা প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদী দায়। কি দায় বলো তো ভাইয়া? স্বল্প মেয়াদী দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে। ভালো করে খেয়াল রাখতে হবে, খাতার মধ্যে খুব সুন্দর করে পিন করে লিখে রাখো বিশেষ দ্রষ্টব্য দিয়ে, যে চলতি অনুপাত দ্বারা প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদী দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে। স্বল্প মেয়াদী দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে। কথা বোঝা গেছে? আচ্ছা, তারপর আসো। এবার আসো হচ্ছে এটুকু কি লিখছো ভাইয়া? সবাইকে চলতি অনুপাতের বিষয়টা ক্লিয়ার? চলতি অনুপাত নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। চলতি অনুপাত নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। চলতি অনুপাত নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। চলতি অনুপাত ক্লিয়ার কিনা? চলতি অনুপাত ক্লিয়ার কিনা? যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি চলছে, 24 ব্যাচের স্টুডেন্ট, 25 ব্যাচের স্টুডেন্ট, ক্লাসগুলো করো। কারণ আমি আসলে তোমাকে মুখস্থ কোনো কিছু ধরাই দিই না, তাড়াহুড়ো করে কিছু পড়াই না। তোমাকে যা পড়াই বেসিক দিয়ে পড়াই, তোমার জন্য বেসিকটা ডেভেলপ হয়, তোমার জন্য কাজে লাগে। বলো ভাই এই পর্যন্ত ক্লিয়ার? চলতি অনুপাতটা ক্লিয়ার কিনা একটু ফাস্ট বলো, কারণ এগুলা দিয়ে যে ধরনের ম্যাথ আসে এগুলো তুমি আরে আগে প্র্যাকটিস করো নাই। তোমাকে দেখবা যে তুমি নরমালি চিন্তা করতেছো স্যার চলতি সম্পদ দ্বারা চলতি দায়কে, চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করলে তো চলতি অনুপাত পাওয়া যাবে। আসলে এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসবে না। কোন টাইপের প্রশ্নগুলো আছে সেইগুলো আমরা দিব একটু পরে তোমাকে। হ্যাঁ, মূল বিষয়গুলো লেখো সিগমা। মূল বিষয়গুলো যে চলতি অনুপাতের সূত্র হচ্ছে এটা, আদর্শ মান হচ্ছে এটা, ব্যাস। চলতি সম্পদগুলো তো জানো, আর এই শীটে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাইকে দিয়ে দিব। পণ্যের ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশের শীটও দিব এবং এটাও দিব, যেহেতু আমি একটু ব্যস্ততা ছিল দিতে পারি নাই, দিয়ে দিব ইনশাআল্লাহ। এবার আসো দ্বিতীয় গুরুত্বপূর্ণ টপিক। আরে বাপরে বাপ, এটা যে কি পরিমাণে গুরুত্বপূর্ণ এটা আসলে তোমাকে বলে বোঝাইতে পারবো না। এটা খুবই গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ বললে ভুল হবে। আচ্ছা,
আরেকটা বিষয় তোমাকে আমি এখানে একটু কম্পেয়ার করে দেখানোর জন্য এটা এই সাইজে রাখলাম, তোমাকে একটু বুঝবাবো দুইটার অনুপাতের মধ্যে পার্থক্য কি আসলে। দুইটা অনুপাতের মধ্যে পার্থক্য কি, চলতি অনুপাতের সাথে তড়িৎ অনুপাতের পার্থক্য কি। দেখো তার অনেকগুলো নাম আছে, খেয়াল করো ভাইয়া। তড়িৎ, এসিড টেস্ট, অগ্নি পরীক্ষা, দ্রুত। তড়িৎ, এসিড টেস্ট, অগ্নি পরীক্ষা, দ্রুত। আচ্ছা সবগুলোর সাথে দেখো একটা দ্রুত একটা কানেকশন আছে, দ্রুত, দ্রুতি না দ্রুত, হ্যাঁ দ্রুত। সবগুলোর সাথে একটা ফাস্ট ফাস্ট একটা কানেকশন আছে, কি আছে? ফাস্ট, দ্রুত হওয়া, দ্রুত হওয়া। আগুন লাগাই দিছো কোন একটা বিষয়তে, খুব দ্রুত পুড়ে যাবে নিশ্চয়ই। এসিড দিয়ে দিলে খুব দ্রুত পুড়ে যাবে, তাই না? নষ্ট হয়ে যাবে জায়গাটা, পুড়ে যাবে, একবার হাড্ডি পর্যন্ত চলে যাবে। সো এই প্রত্যেকটা নামের সাথে একটা আসলে তড়িৎ গতি বলি আমরা, তড়িৎ গতি, তার মানে খুব গতিতে গেছে, এই তো বোঝাচ্ছে। আচ্ছা আসো আগে তোমাকে অনুবাদের সূত্রটা বোঝাই। দেখো সূত্র হচ্ছে তড়িৎ সম্পদ বা তড়িৎ দায়, কিন্তু এই সূত্রটা লেখার কোনো প্রয়োজন নাই। তুমি যে সূত্রটা ব্যবহার করবে সেটা হচ্ছে এইভাবে লেখো। তুমি একেবারে এই সূত্রটা লেখবা যেটা আমি লিখতেছি, তুমি এভাবে লিখবা হচ্ছে চলতি সম্পদ মাইনাস অগ্রিম খরচ বা ব্যয় মাইনাস সমাপনী মজুদ। সমাপনী মজুদ পণ্য। এখানে তোমাকে একটা বেসিক পার্থক্য আমি শেখাবো ইনশাআল্লাহ। তো এখানে যে বিষয়টা তোমাকে জানতে হবে যে চলতি সম্পদ মাইনাস অগ্রিম খরচ মাইনাস সমাপনী মজুদ, অর্থাৎ চলতি সম্পদ থেকে যদি অগ্রিম খরচ আর সমাপনী মজুদ বাদ দেওয়া হয় তাহলে পাওয়া যায় তড়িৎ সম্পদ বা তরল সম্পদ। বুঝা গেছে কিনা বলো? তাহলে তরল সম্পদের ডেফিনেশন কি বা তরল সম্পদের সংজ্ঞা কি পাইলা? তরল সম্পদ ইকুয়ালস টু, তুমি বলতে পারো তরল সম্পদ ইকুয়ালস টু চলতি সম্পদ মাইনাস অগ্রিম খরচ মাইনাস সমাপনী মজুদ। তার মানে কি দাঁড়াচ্ছে? সকল চলতি সম্পদ কিন্তু তরল সম্পদ না, কিন্তু সকল তরল সম্পদই চলতি সম্পদ। তাহলে চলতি সম্পত্তির মধ্যে দুইটা আছে, যেটা হচ্ছে অগ্রিম খরচ আর সমাপনী মজুদ, যেগুলো চাইলেই তুমি দ্রুততার সাথে নগদ অর্থে রূপান্তর করতে পারবে না। তোমার গোডাউনে পণ্য আছে, তুমি এগুলোকে নগদ অর্থে রূপান্তর করতে চাও, কিন্তু তুমি চাইলেই কিন্তু এগুলাকে তুমি নগদ অর্থে রূপান্তর করতে পারবে না। তোমার কাছ থেকে তো মানুষ এগুলাকে কিনতে হবে, তোমার কাছ থেকে তো এগুলো ক্রয় করতে হবে। এখন তুমি বলা যে 10 টাকার জিনিস 2 টাকায় দিয়ে দিচ্ছি, তাহলে এটা তরল সম্পদের ডেফিনেশনের মধ্যে পড়ে না। তরল সম্পদ বলতে বোঝায় যে সম্পদগুলোকে দ্রুততার সাথে নগদ অর্থে রূপান্তর করব, কিন্তু শর্ত হচ্ছে তার আর্থিক মূল্য হারানো ব্যতীত। 10 টাকার কলম যদি 2 টাকায় বিক্রি করে নগদে কনভার্ট করি, এটাকে তরল সম্পদ বলা যাবে না। তাহলে তরল সম্পদের ডেফিনেশনটা কি বা সূত্র কি? চলতি সম্পদ থেকে অগ্রিম খরচ বা এবং সমাপনী মজুদ বাদ দিতে হবে। সবার শেষে যে বিষয়টা, এটা হচ্ছে চলতি দায় দ্বারা ভাগ করতে হবে। তবে কিছু ক্ষেত্রে বা কোনো কোনো জায়গায় তুমি দেখবা এইভাবে বের করে চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত বাদ দেয়। তবে তুমি এইভাবেও করতে পারো, এইভাবে করতে পারো। তবে এখন মডার্ন অ্যাকাউন্টিং এ এই সূত্রটাই বেশি ব্যবহৃত হয়, শুধু চলতি দায় দ্বারা ভাগ করা হয়। তুমি চাইলে চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত বাদ দিয়ে অঙ্ক করতে পারবে, কোনো প্রবলেম হবে না। কথা কি বুঝে গেছে? আমরা এটা বুঝলাম, আশা করছি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন তোমাকে যে বিষয়টা সব থেকে বেশি গুরুত্ব সহকারে মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা, যে চলতি অনুপাতের ক্ষেত্রে কি লেখা ছিল মনে আছে? প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে। এই যে দেখো একটু, আর নিচে যদি পড়ো প্রতিষ্ঠানের তাৎক্ষণিক স্বল্পমেয়াদী দায় পরিশোধের তাৎক্ষণিক ক্ষমতা নির্দেশ করে। এই যে দেখো কোন শব্দটা নতুন যুক্ত হয়েছে দুইটা লাইনের মধ্যে। এই দুইটা লাইন যদি তুমি একটু পড়ো নিজে নিজে, দেখো দুইটা লাইনের মধ্যে এই তাৎক্ষণিক শব্দটা বেশি গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা বিষয়ের সাথে যেমন দ্রুত দ্রুত একটা ব্যাপার ছিল, এখানেও তাৎক্ষণিক আসছে। এবং এটার আদর্শ মানটা যদি তুমি দেখো, এর আদর্শ মান হচ্ছে 1:1। এবার কিন্তু আর 2:1 বলা হয় নাই, এবার বলছে 1:1, যে ভাই তোমার যদি 1 টাকার দায় থাকে, তোমার 1 টাকার সম্পদ থাকলেই হবে। মানে তুমি যেন ফাস্ট পরিশোধ করে দিতে পারো। ধরো তোমার তড়িৎ অনুপাত বলতেছে তোমার কাছে, তুমি আমার কাছে 1 টাকা পাও, এই 1 টাকা পরিশোধ করার জন্য আমি বলতেছি যে ভাই আমার কাছে তো 1 টাকা নাই, আমার কাছে 50 পয়সা আছে, আমার বাসায় 50 পয়সা আছে, বা আরেকজন থেকে পাই 50 পয়সা, সেটা আইনা তোমাকে দিব না। তড়িৎ অনুপাত বলতেছে ভাই তোমার পকেটে কত আছে ওটা আমার দিয়ে দাও। তোমার পকেটে ইনস্ট্যান্ট তুমি চাইলে কত টাকা আমাকে পরিশোধ করতে পারবা, সেটাই পরিমাপ করা হচ্ছে তড়িৎ অনুপাত। এই জন্য বলা হচ্ছে তাৎক্ষণিক, সাথে সাথে, একবারে সাথে সাথে পরিশোধ করা যায়। তো এটা এই জন্য অগ্রিম খরচ আর সমাপনী মজুদ কি করা হয়? বাদ দিয়ে দিতে হয়। তাহলে তোমাকে সব সময় খেয়াল রাখতে হবে, যদি স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে কোনটা আসে, তাহলে অ্যানসার করবা চলতি অনুপাত। তাহলে কি অ্যানসার করবা ভাই বলো তো? চলতি অনুপাত। কিন্তু প্রশ্ন যদি এমন হয় যে
তাৎক্ষণিক ক্ষমতা নির্দেশ করে, তাৎক্ষণিক বললে উত্তর হয়ে যাবে তড়িৎ অনুপাত। পার্থক্য কি বুঝতে পারছো দুইটার মধ্যে? কি পার্থক্য ক্লিয়ার কিনা বলো? তোমরা কি একটু শেয়ার টেয়ার করবে না? এভাবে ক্লাস চলবে? এইভাবে 8-10 জন নিয়ে কি একটা ক্লাস চলে? আমাকে একটু জানাইবা যে চলতি অনুপাত আর তড়িৎ অনুপাতের মধ্যে যে বেসিক পার্থক্য, চলতি অনুপাত তড়িৎ অনুপাতের মধ্যে যে বেসিক পার্থক্য, সেই বিষয়টা ক্লিয়ার হইছো কিনা? সেই বিষয়টা ক্লিয়ার হইছো কিনা সবাই? চলতি অনুপাত তড়িৎ অনুপাতের মধ্যে যে বেসিক ডিফারেন্স, সেই বেসিক ডিফারেন্সটা ক্লিয়ার কিনা? সেই বেসিক ডিফারেন্সটা ক্লিয়ার কিনা? এডমিশনের ক্লাসে যদি এমন স্টুডেন্ট হয় তাহলে কিন্তু ক্লাস নেওয়ার উৎসাহটা একবারে হারিয়ে যাবে। সবাই ফার্স্ট আমাকে একটু জানাও যে এই দুইটা অনুপাতের মধ্যে বেসিক ডিফারেন্সটা ক্লিয়ার হয়েছে কিনা ভাই? সবাই আমাকে একটু জানাও এই দুইটা বিষয়ের মধ্যে বেসিক ডিফারেন্সটা ক্লিয়ার হয়েছে কিনা? বেসিক ডিফারেন্সটা ক্লিয়ার হয়েছে কিনা? কাজেশ্বর ক্লিয়ার, ঋত্বিকা শেখ ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক লেট করে ক্লাসে আসলাম মনে হচ্ছে। এই পর্যন্ত কি ক্লিয়ার ভাইয়া? বুঝতে হবে মুখস্থ কোনো জায়গা নাই, তোমাকে বেসিক যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে, এমন কেউ যদি তাড়াহুড়ো করে পড়তে গিয়ে যদি এই জিনিসটা হারায় ফেলো, তাৎক্ষণিক শব্দটা যদি তোমার না আসে, তোমার চোখে না পড়ে, তাহলে কিন্তু পুরো প্রশ্নটাই কিন্তু ভুল উত্তর করবা তুমি। পুরো প্রশ্নটাই কিন্তু তোমার কি হবে? ভুল উত্তরে চলে যাবে। আশা করছি এখন পর্যন্ত আমি যা আলোচনা করছি, তরল সম্পদ থেকে শুরু করে যা যা বলছে সবকিছু তুমি কনসেপ্টটা তুমি নিতে পারছো। আচ্ছা, সর্বশেষ সূত্র করে আমরা আমাদের প্র্যাকটিক্যাল ম্যাথে চলে যাব। সেটা হচ্ছে এই সূত্রটা। এটা হচ্ছে কি সূত্র একটু যদি দেখো তোমরা যারা ক্লাসে যুক্ত হচ্ছে, আমি অনুরোধ করব তুমি এইচএসসি 25 ব্যাচ কিংবা 24 ব্যাচ অথবা তুমি যে কোনো ব্যাচের স্টুডেন্ট অফ বেসিক ব্যাপারগুলো সবার লাগে, তবে 25 আর 24 ব্যাচের পোলাপান মাস থাকো। আচ্ছা, এখানে এই বিষয়টা যদি একটু খেয়াল করো ভাইয়া, যদি একটু খেয়াল করো কি বলা আছে, চলতি বা কার্যকরী মূলধন অনুপাত। দেখো আমি কিন্তু তোমাকে কোনো জিনিস চাপাই দিচ্ছি না যে এটা এইভাবে মুখস্থ করে ফেলো, আমি তোমাকে প্রত্যেকটা বিষয় এক্সপ্লেইন করার চেষ্টা করতেছি। খেয়াল করো ভাইয়া, চলতি বা কার্যকরী মূলধন অনুপাত করার আগে আমি কি শিখবো? আমি শিখবো যে চলতি বা কার্যকরী মূলধনটা আসলে কি। খেয়াল করো ভাইয়া, তোমার প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য প্রতিদিন কিছু খরচ আছে, প্রতিনিয়ত কিছু খরচ হচ্ছে। এই খরচগুলো না হলে তোমার প্রতিষ্ঠান রান করতো না, এই প্রতিষ্ঠান চালানো সম্ভব ছিল না। এটাকে বলে ইংলিশে বলে ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল, কাজ করার জন্য যে ক্যাপিটালের প্রয়োজন, অর্থাৎ প্রতিষ্ঠানে যে দৈনন্দিন ব্যয় আছে, আবারও বলতেছি, প্রতিষ্ঠানের দৈনন্দিন যে ব্যয় সেইটা নির্বাহ করার জন্য যে মূলধন প্রয়োজন, যে টাকার প্রয়োজন, সেটাকে বলা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল বা চলতি মূলধন। এই চলতি মূলধনের আরেকটা নাম দেখো, কার্যকরী, কাজ চালু রাখার জন্য কার্যকরী মূলধন। আচ্ছা, এখন আসলে তোমাকে যেটা খেয়াল করতে হবে যে চলতি মূলধন বা কার্যকরী মূলধনটা আসলে কি, তারপরে আমরা অনুপাতে যাব। চলতি মূলধন বা কার্যকরী মূলধন বলতে বোঝায় চলতি সম্পদ মাইনাস চলতি দায়। আমি আবার বলতেছি, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এই চলতি মূলধন বা কার্যকরী মূলধনের সাথে তুমি চাইলে আরেকটা শব্দ যোগ করতে পারো, যে এই সূত্রের একটা নাম হচ্ছে নিট চলতি মূলধন। কি মূলধন ভাই বলো তো? নিট চলতি মূলধন। যদি কখনো কোনো পরীক্ষায় কোনো প্রশ্নে এই শব্দটা দেখতে পাও যে নিট চলতি মূলধন বের করতে বলছে বা চলতি মূলধন বের করতে বলছে, আমি আবার দুইটা বিষয় বলতেছি, চলতি মূলধন বা নিট চলতি মূলধন যাই বলত না কেন, সূত্র হবে চলতি সম্পদ মাইনাস চলতি দেয়। কিন্তু কখনো কখনো যদি তোমাকে একটু বোকা বানানোর ট্রাই করে, তাহলে এই শব্দটা দিতে পারে মোট চলতি মূলধন, এটা দিতে পারে। এখন প্রশ্ন হলো ভাইয়া, মোট চলতি মূলধন আবার কি? এটাকে বলে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। ইংলিশে কি বলে? গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। মোট মানে গ্রস। এই গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে শুধু চলতি সম্পদ যোগ করলে যা পাওয়া যায় ওইটাই হচ্ছে কি, শুধু চলতি সম্পদগুলো যোগ করলে যা পাওয়া যায় এটা হচ্ছে মোট চলতি মূলধন। দেখো, বেসিক ব্যাপারগুলো যদি তুমি না বুঝো, বেসিক জিনিসগুলো যদি তুমি না জানো, তাহলে কিন্তু এই ব্যাপারগুলো তোমার ক্লিয়ার হবে না বা তুমি পারবে না। কথা কি বুঝতে পারছো ভাইয়া? নিট চলতি মূলধন মানে বলতো, নিট মূলধন মানে হচ্ছে বা চলতি মূলধন মানে হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। কথা কি ক্লিয়ার? এটার পার্থক্যটা বুঝতে পারছো কিনা বলো। তারপরে যদি তুমি দেখো, এবার আসো তুমি অনুপাতের মধ্যে, এই অনুপাত যদি যাও, এবার অনুপাতে দেখো এই যে এই অংশটা চলতি বা কার্যকরী মূলধন উপরে বসাইতে হবে, তাকে চলতি দায় দ্বারা ভাগ করতে হবে। তাকে কি করতে হবে? চলতি দায় দ্বারা ভাগ করতে হবে। সো তুমি চাইলে উপরে কিন্তু এভাবেও লিখতে পারো, চলতি সম্পদ মাইনাস চলতি দায় ডিভাইড বাই চলতি দায়। তুমি এই জায়গাটার মধ্যে চাইলে ডিরেক্ট কি লিখতে পারবা, এই অংশটা বসা দিতে পারবা।
ঠিক আছে, চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিয়ে চলতি দায় দ্বারা ভাগ করে দিতে পারবা। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই অনুপাতের যে আদর্শ মান, তুমি একটু দেখো, এই অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1। এই অনুপাতের আদর্শ মানে কি, এই যে 1:1 আদর্শ মান অনুযায়ী কি 1:1, 1:1, অর্থাৎ 1 টাকা খরচ হলে তোমার কাছে 1 টাকা থাকলেই হবে। তোমার যদি 1 টাকা খরচ হয় তোমার কাছে 1 টাকা থাকলেই হবে, 1 টাকা খরচের জন্য 1 টাকা থাকলে হবে। একটু আগে যেটা বলতেছিলাম যে চলতি তড়িৎ দায় যখন বের করবো, নিচে চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত বাদ দিলে হয়, নাও দিলে হয়। এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করো, বলছে আধুনিক হিসাব বিজ্ঞান, একটু আগে বলছিলাম যে মডার্ন অ্যাকাউন্টিং এ কি করা হয় না, এই ব্যাংক জমাতিরিক্তটা বাদ দেওয়া হয় না। এখানে বলা আছে দেখো, আধুনিক হিসাব বিজ্ঞানে ব্যাংক জমাতিরিক্ত বলে কিছু নেই। মানে ব্যাংকে তোমার টাকা থাকবে, সাধারণত ব্যাংক থেকে তুমি কি করবা, তুমি 10 টাকার জায়গায় 15 টাকা উঠাই নিয়ে আসছো, এটা রেয়ার কেস, তাই না? তো বলা হচ্ছে সাধারণত তড়িৎ দায় বলতে চলতি দায় কে বোঝায়, এজন্য বলছে চলতি দায় লিখবো, ব্যাংক জমাতিরিক্ত বাদ দেওয়ার প্রয়োজনটা নাই। তবে কেউ যদি দিয়ে করে সনাতন হিসাব বিজ্ঞান, ট্রেডিশনাল অ্যাকাউন্টিং এ, সেটা হবে, ভুল হবে না। বাট মডার্ন অ্যাকাউন্টিং আর এটা অনুসরণ করা হয় না। তাহলে আমাকে একটু এক বাক্যে সবাই যদি কমেন্টে এটা জানাও যে চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, এই তিনটা অনুপাত সম্পূর্ণ ক্লিয়ার কিনা, উইথ ব্যাখ্যা বিশ্লেষণ যা বললাম সবকিছু মিলিয়ে তুমি বুঝতে পারছো কিনা, আমাকে একটু কমেন্টে এনশিওর করো। সবাই একটু কাইন্ডলি আমাকে এই বিষয়টা একটু এনশিওর করো, সবাই আমাকে এটা এনশিওর করো যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা ভাই। একটা জিনিস শিখবে ইনশাল্লাহ, সেটা ভালোভাবে মজা নিয়ে। চলতি মূলধন অনুপাত আর চলতি মূলধনের মধ্যে ডিফারেন্সটা কি? এটা কি ডিফারেন্স না? তুমি কি এটা ব্যাংক জমা বাদ দিলে মার কাটার চান্স নাই তো? ব্যাংক জমা না তো রে স্যার, ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত। আর এটা তুমি এখন তুমি যত অ্যাকাউন্টিং করবা দেখবে যেটা বাদ দেয় না, এটা বাদ দিলে হয়তো উত্তরই তুমি খুঁজে পাইবা না। আমি কথা বুঝাইতে পারছি? এটা হইতে পারে তুমি বাদ না দিয়ে করলা, যদি অপশন না মিলে তখন তুমি বাদ দিয়ে করলে উত্তর পেতে পারো, ঠিক আছে? তবে এটার মডার্ন অ্যাকাউন্টিং এ ফলো করা হয় না। তুমি তোমার এইচএসসি তে যখন তুমি করছো, তুমি দেখবা কিছু অঙ্কটা বাদ দিয়েছে, কিছু অঙ্কটা বাদ দেয় নাই, এইটাই আর কিছু না, ঠিক আছে? সো এটা ব্যাংক জমা না, এটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। আরেকজন বলছে যে ভাইয়া কি চলতি অনুপাত আর হচ্ছে চলতি মূলধনের মধ্যে পার্থক্য কি? দেখো ভাই, চলতি মূলধন মানে হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়, আর চলতি মূলধন অনুপাত মানে হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায় ডিভাইড বাই চলতি দায়। তাহলে দুটোর মধ্যে পার্থক্য আছে না? একটা হচ্ছে অনুপাত আর একটা হচ্ছে শুধু চলতি মূলধন। তাহলে দুটোর মধ্যে তো বেসিক পার্থক্য অবশ্যই আছে, তাই না? এই পর্যন্ত কি ক্লিয়ার? এই তিনটা সূত্র ক্লিয়ার হইলে এখন আমরা ক্লাসে চলে যাব, আমরা আমাদের আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। এবার হচ্ছে প্র্যাকটিক্যাল আলোচনা শুরু হবে। এবার হচ্ছে প্র্যাকটিক্যাল। তোমাদের আজকের ক্লাসের রেসপন্স আসলে আমাকে খুব হতাশ করছে। মানে 24 ব্যাচ স্টুডেন্ট বা 25 ব্যাচ স্টুডেন্ট কিন্তু প্রচুর আছে আমার এই পেজ, কিন্তু আসলে আমার পেজেরও একটা প্রবলেম আছে। আমাদের আসলে একটা রেস্ট্রিকশনের কারণে আমাদের পেজে আসলে রিচ ডাউন হয়ে আছে এবং সবার কাছে নোটিফিকেশন যায় না। এটা একটা প্রবলেম আসলে। তো এই পর্যন্ত আশা করছি সবার ক্লিয়ার। এখন তোমাদেরকে যে বিষয়টা ভাই ক্লিয়ার করবো, যে বা জানার দরকার, যে আমি তোমাকে একটা উদাহরণ দেখাই। নরমালি যদি তোমাকে আমি চলতি অনুপাত, তড়িৎ অনুপাত বের করতে বলি, তুমি এইভাবে করতেই পারবা। আসো এমপিসে যাই। যেমন ধরো এখানে একটা অঙ্ক আছে, হ্যাঁ, এই অঙ্ক থেকে তোমাকে বললো চলতি অনুপাত নির্ণয় করো। ঠিক, চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, চলতি মূলধন অনুপাত, একটা অঙ্ক আমরা এখান থেকে করব। করে আমি তোমাকে আসলে অন্য অঙ্কে যাব, কিন্তু এই টাইপের অঙ্ক খুব কম আসে। যেহেতু করবো, আজকে একটা পার্ট করাবো, আরেকদিন আরেকটা পার্ট করাবো। তোমরা যদি আবার একটু শেয়ার টেয়ার করো, তাহলে আজকে 22টা শেয়ার হয়েছে মাত্র, এটা খুবই দুঃখজনক। ক্লাসে উপস্থিতি এত কম, মানে ক্লাস করানোর যে স্পিড প্রয়োজন, সেই স্পিড আসলে ঘুমাই গেছে আমার। সবাই একটু শেয়ার করতে পারি? ওকে, একটু রেসপন্স করবো সবাই। আসো এই অঙ্কটা যদি একটু সলভ করে ট্রাই করি আমরা। খেয়াল করো ভাইয়া, বলতেছে যে
আমরা কি কি বের করব? চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, চলতি মূলধন অনুপাত। আমি তোমাকে প্রথমে আসলে ট্রেডিশনাল নিয়মে করাই, আসলে এগুলা থেকে যেটা গুরুত্বপূর্ণ এটা পরে করাচ্ছি। তাহলে প্রথমে তোমাকে যেটা বের করতে হবে, যেহেতু চলতি অনুপাত বলছে, প্রথমে তোমাকে চলতি সম্পদ গুলা বের করতে হবে, চলতি দায় গুলা বের করতে হবে, তাই তো? সো তুমি চলতি সম্পদ দিয়ে সমান সমান দিয়ে অঙ্ক করা শুরু করে দাও, চলতি সম্পদ সমান সমান দিয়ে অঙ্ক করা শুরু করে দাও। তাহলে চলতি সম্পদ গুলা কি কি আছে আমরা এই পাঁচটা থেকে নিব। এটা হচ্ছে সম্পদ দায়ের ক্যাটাগরি দেওয়া আছে। দেখো আমার সম্পদ গুলা দেওয়া আছে, তো সম্পদ গুলোর মধ্যে যদি তুমি হিসাব করে দেখো তোমার কি কি চলতি দায় আছে। দেখো ভাইয়া, তুমি জানো মজুদ পণ্য তোমার চলতি দায়, সমাপনী মজুদ, প্রাপ্য হিসাব, বিক্রয়যোগ্য সিকিউরিটি। বিক্রয়যোগ্য সিকিউরিটি চলতি দায়ের মধ্যেই পড়ে। বিক্রয়যোগ্য সিকিউরিটি কিসের মধ্যে পড়ে? সরি, চলতি সম্পত্তির মধ্যে পড়ে। তাহলে এই তিনটাই হচ্ছে আমার কি? তিনটাই হচ্ছে আমার কি বলতো? এই তিনটা হচ্ছে আমার চলতি সম্পদ। তাহলে তিনটা যদি যোগ করো তাহলে চলতি সম্পত্তির পরিমাণটা কত হয় ভাইয়া? দেখো তো চলতি সম্পত্তির পরিমাণটা কত হয় যদি একটু দেখো। আচ্ছা, আমাদের এখানে আরেকটা এন্ট্রি ছিল, এটা অঙ্ক দেখা যাচ্ছিল না। এই যে এপাশে নগদটা রয়ে গেছে, যে দেখো নগদটা রয়ে গেছে, নগদের টাকাটা রয়ে গেছে। হ্যাঁ, একটু ঝামেলা হয়ে গেছে, মানে দুই পেজে যাওয়ার কারণে একটু ঝামেলা হয়ে গেছে। এই যে একটু খেয়াল করো, মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, বিক্রয়যোগ্য সিকিউরিটি আর নগদ, নগদের টাকাটা এলোমেলো হয়ে গেছে। তো এখানে খেয়াল করো, মজুদ পণ্য 85,000 টাকা, প্রাপ্য হিসাব 54,000 টাকা, বিক্রয়যোগ্য সিকিউরিটি 15,000 টাকা এবং হাতে নগদ আছে হচ্ছে 11,000 টাকা। এই হচ্ছে চলতি সম্পদগুলো। তাহলে চলতি সম্পত্তির পরিমাণ কত দাঁড়াচ্ছে ভাই বলতো? চলতি সম্পত্তির পরিমাণ দাঁড়াচ্ছে 1,65,000 টাকা। চলতি সম্পত্তির পরিমাণ কত দাঁড়াচ্ছে? চলতি সম্পত্তির পরিমাণ দাঁড়াচ্ছে 1,65,000 টাকা। চলতি সম্পত্তির পরিমাণ দাঁড়াচ্ছে 1,65,000 টাকা। একটু এই অঙ্কটার মধ্যে আমরা দুই পেজে যাওয়ার কারণে অ্যামাউন্ট গুলো চেঞ্জ হয়ে গেছে, ভেরি স্যাড। আমি এখান থেকে লিখতে পারি যে আমাদের চলতি সম্পদ গুলা কি কি। দেখো ভাইয়া, মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, বিক্রয়যোগ্য সিকিউরিটি, নগদ। তাহলে চলতি সম্পদ কত হয় দেখো তো ভাইয়া? 1,65,000। চলতি সম্পদ কত হয়? 1,65,000। হ্যাঁ, আর চলতি দায় দেখো ভাইয়া, চলতি দায় কি কি আছে যদি খেয়াল করো, আমরা যদি বক্সও দেখি, এখানে দুইটা চলতি দায় আছে, প্রদেয় হিসাব আর বকেয়া বেতন। প্রদেয় বন্ড, ভুলেও এটাকে চলতি দায় চিন্তা করা যাবে না। বন্ড মানে দীর্ঘমেয়াদী দায়, অর্থাৎ ঋণপত্রকে বোঝায়, এটা দীর্ঘমেয়াদী দায়। সো আমাদের এখানে আছে 50,000 আর 10,000 মিলে কত হাজার হবে? 50,000 10,000 মিলে আমাদের চলতি দায় হবে 60,000। চলতি দায় হবে কত হাজার? চলতি দায় হবে 60,000। তোমরা যদি একটু খেয়াল করে দেখো, এখানে আমরা চলতি সম্পদ এবং চলতি দায় পেয়ে গেছি। সবাই আমার সাথে সাথে দ্রুত করে ফেলো। প্রদেয় বন্ড কি স্যার? হ্যাঁ, তো আমি তো অলরেডি এটা বলে দিলাম, প্রদেয় বন্ডকে এটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী দায়, এটাকে চলতি দায় হিসেবে গণ্য করা যাবে না। তাহলে চলতি সম্পদ আমরা পেয়ে গেলাম, চলতি দায়ও আমরা পেয়ে গেলাম। তাহলে 1,65,000 আর হচ্ছে কত হাজার ভাই বলো তো? 60,000। তাহলে 1,65,000 কে আমরা 60,000 দ্বারা কি করে দিব? ভাগ করে দিব। তাহলে 1 2 3 1 2 3 কেটে দিলাম। তাহলে এবার কি করতে হবে? এই 165 কে তোমাকে 60 দ্বারা ভাগ করতে হবে, এই তো? 165 কে তোমাকে কত দ্বারা ভাগ করতে হবে? 60 দ্বারা, সরি, 165 কে তোমার 60 দ্বারা ভাগ করতে হবে। এজন্য বলছি এই সকল অঙ্কে দশমিকের জমাকৃত সিকিউরিটি না, এটা হচ্ছে বিক্রয়যোগ্য সিকিউরিটি। বিক্রয়যোগ্য, এটা স্বল্প মেয়াদে বিনিয়োগ, অর্থাৎ এটাকে যে কোনো সময় বিক্রি করে দেওয়া যাবে। এই জন্য এটাকে চলতি সম্পদ বলা হয়ে থাকে। বিক্রয়যোগ্য, চাইলেই বিক্রি করা যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসলে হচ্ছে যে বিষয়টা খেয়াল করো, 165 কে 60 দ্বারা ভাগ করতে হবে। নিশ্চয়ই এখানে তোমাকে ভাগ করার জন্য কি লাগবে বলতো? দশমিকের যোগ বিয়োগগুলো লাগবে। এখন 60 কে যদি ডাবল করো হয় কত? 120। এখন নিশ্চয়ই তুমি 120 এবং 3 সাইডে হয়ে যায় 180, যেটা 165 থেকে বেশি। তাহলে এটাকে যদি তুমি ভাগ করতে চাও তাহলে তোমাকে দুইবার নিতে হবে। তাহলে দুইবার নিলে 60 দুগুণে কত হয় ভাই বলতো? 60 দুগুণে 120। দুইবার নিলে কত হয় বলতো? 120 হয়। তাহলে আমরা যদি বিয়োগ করে ফেলি তাহলে আমাদের আর থাকতেছে কত? এখানে 5 থাকে আর এখানে থাকে হচ্ছে আমাদের কত? 4 থাকে, অর্থাৎ আমাদের 45 অবশিষ্ট থাকছে। এখন এই 45 এর মধ্যে কি 60 যাবে কিনা? এই 45 এর মধ্যে 60 যাবে না, তাই আমাদের কি করতে হবে? একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য বসাইতে হবে। একটা কি বসাইতে হবে? দশমিক দিয়ে একটা শূন্য বসাইতে হবে। একটা জিনিস আমরা সবসময় খেয়াল রাখবো যে আমরা যদি দশমিক দেই আমরা আমাদের প্রয়োজন মোতাবেক আমরা শূন্যগুলো বসাতে পারবো। তাহলে এবার যদি 60 কে তুমি 60 এর নামটা পড়তে থাকো, তুমি এখন 60 এর নামটা তুমি কিভাবে পড়বা? তুমি 6 এর নামটা পড়বা। যেমন ধরো হচ্ছে 6 6 কত হয় বলো তো? 6 6 36। তো 36 এর সাথে একটা শূন্য বসাইতে না, তাহলে হয়ে যায় 360। 636 360। এখন দেখো হচ্ছে 6 যদি 7 বার গুণ করো, 6 7 42, একটা শূন্য বসায় দাও। সবসময় গুণের ক্ষেত্রে তুমি শূন্যটাকে অ্যাভয়েড করবা। তাহলে 6 7 42, তাহলে 420। তুমি যদি 6 এর সাথে 8 দাও, 6 8 48, তাহলে 480।
তুমি এখানে দেখো আছে হচ্ছে 450, কত আছে বলো 450, তাহলে 360 নিবা, 420 নিবা নাকি 648 নিবা? অবশ্যই তোমাকে 420 নিতে হবে। তাহলে কয়বার 420? 7 বারে নিতে হবে তোমাকে 420। তাহলে এখানে দেখো এখানে কিন্তু শূন্য ছিল, তাহলে একটা শূন্য বসে যাবে নাকি? আচ্ছা, আর এখানে আমার 5 আছে, আর 5 থেকে 2 চলে গেল, থাকলো হচ্ছে 3, হচ্ছে 30। কত থাকতেছে? 30। 30 এর মধ্যে কি শূন্য যাচ্ছে? মানে 30 এর মধ্যে কি 60 যাচ্ছে না? তাহলে যেহেতু দশমিক বসেছে আমি আরেকটা শূন্য নিতে পারবো। তাহলে এবার কিন্তু খুব ইজি একটা বিষয়, 300 এর মধ্যে কিন্তু 60 চলে যাচ্ছে খুব ইজিলি। 6 কে যদি তুমি 5 দ্বারা গুণ করো তাহলে দেখো 5 6 30, একটা শূন্য আছে বসায় দাও 300। তাহলে খুব ইজিলি বোঝা যাচ্ছে যে যদি 5 দ্বারা 60 কে গুণ করি তাহলে 300 পাওয়া যায়। তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের উত্তরটা হচ্ছে 2.75। উত্তরটা কত হবে ভাই বলো তো? 2.75। উত্তরটা হবে কত? 2.75। দেখো তো ভাগটা বুঝতে পারছো কিনা, খেয়াল করো ভাগটা বুঝতে পারছো কিনা বলো। $2.75 ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার সবাই? আচ্ছা কি মিলছে সবার? দেখো 2.75 করতে পারছো কিনা, 2.75 করতে পারছো কিনা? টু পয়েন্ট সেভেন ফাইভ কি হয়েছে? টু পয়েন্ট সেভেন ফাইভ হয়েছে কিনা দ্রুত বলো। 2.75 হয়েছে সবার? ভাগটা কি করতে পারছো? ভাগটা কি করতে পারছো কিনা? আমি কিন্তু গত ক্লাসে বলছি তোমাদেরকে 1 থেকে 20 পর্যন্ত নামটা মুখস্থ করে ফেলতে। 1 থেকে 20 পর্যন্ত নামটা যদি মুখস্থ করে ফেলো তাহলে ইনশাআল্লাহ এই কাটাকাটিগুলা ভাগগুলা সহজে করতে পারবা। 2.75 করতে পারছো কিনা? ভাগে যদি কারো কোনো প্রবলেম থাকে বলতে পারো যে ভাই ভাগটা বুঝি নাই বা আরেকবার করে দেন, কোনো ব্যাপার না। বাট ভাগটা করতে পারছি কিনা এটা বলি। হয়েছে? করতে পারছি? ভাগটা করতে পারছি কিনা সবাই? ওকে ডান। তাহলে আমরা এইভাবে কিন্তু দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগগুলো করতে পারি। এটা একটু কমপ্লেক্স ভাগ ছিল, এটা একটু কঠিন ভাগ ছিল তাই কঠিন করে করলাম। ওকে ডান। তাহলে এবার আসা হচ্ছে আমরা দেখব হচ্ছে তড়িৎ অনুপাত। তো তড়িৎ অনুপাতের সূত্র কি মনে আছে? তো চলতি সম্পদ থেকে অগ্রিম খরচ আর সমাপনী মজুদ বাদ দিতে হবে। চলতি সম্পদ থেকে অগ্রিম খরচ আর সমাপনী মজুদ কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে এখানে আর চলতি দায় দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই যে তড়িৎ সম্পদ, তো তড়িৎ সম্পদ না লিখে আমরা কি লিখতে পারি? আমরা তো লিখতে পারি এইভাবে যে দেখো এবার হচ্ছে কোন সূত্র লিখবা? এবার লিখবা হচ্ছে খেয়াল করে একটু, এবার হচ্ছে তড়িৎ অনুপাত। তো তড়িৎ অনুপাতের সূত্র এইভাবে লিখবো আমরা, চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ, মাইনাস সমাপনী মজুদ। অগ্রিম খরচ আমাদের অঙ্কের মধ্যে নাই আজকে, অগ্রিম খরচটা যেহেতু নাই তাহলে আর অগ্রিম খরচটা লিখলাম না। তাহলে এটা ভাগ করতে হবে কি দ্বারা? ভাগ করতে হবে চলতি দায় দ্বারা। ভাগ করতে হবে কি দ্বারা? ভাগ করতে হবে চলতি দায় দ্বারা। ভাগ করতে হবে চলতি দায়। এইভাবে লিখে ফেলো ডাইরেক্ট, চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ ডিভাইড বাই চলতি দায়। তাহলে তুমি যদি এটা করো তাহলে খেয়াল করে দেখো, চলতি সম্পদ পাইছিলে তুমি 1,65,000, চলতি সম্পদ পাইছিলে 1,65,000 মাইনাস করবা সমাপনী মজুদ। তো সমাপনী মজুদের টাকাটা কত আছে ভাই দেখো তো? সমাপনী মজুদের টাকা ছিল 85,000। সমাপনী মজুদের টাকা ছিল কত হাজার? সমাপনী মজুদের টাকা ছিল হচ্ছে 85,000। কত হাজার ছিল? 85,000। আর চলতি দায় আছে কত হাজার দেখো তো ভাইয়া? চলতি দায় আছে হচ্ছে 60,000। চলতি দায় কত আছে? 60,000।
তাহলে উপর থেকে যদি 85,000 চলে যায় তাহলে থাকে কত হাজার? নিঃসন্দেহে 80,000 থাকবে, তাই না? 85, তুমি যদি 85 বাদ দিয়ে যদি চিন্তা করো এখানে 65, এখান থেকে 65 বাদ দাও, তাহলে থাকে আর 20, 1 লাখ থেকে আর 20 গেলে থাকে কত হাজার? 80,000। কত হাজার থাকে? 80,000। তাহলে কত হবে? উপরে 80,000 আর নিচে হচ্ছে 60,000। তাহলে 80,000 কে 60,000 দ্বারা ভাগ করে ফেলতে হবে। তাহলে 1 2 3 1 2 3 1 6 শেষ, শূন্যগুলো কেটে দিলাম। তাহলে উপরে থাকতেছে 8 আর নিচে থাকতেছে কত? 6। তাহলে 8 আর 6 কে তুমি আরো ছোট করতে পারো। কিভাবে ছোট করতে পারো? কাইটা ছোট করো। তুমি যদি 2 দ্বারা কাটো, বা তুমি যদি হচ্ছে 2 দ্বারাই কাটতে হবে তোমাকে, তো 2 দ্বারা কাটলে হচ্ছে 4 আর নিচে যদি 2 দ্বারা কাটো তাহলে হচ্ছে কত? 3। তাহলে 4 কে 3 দ্বারা ভাগ করতে হবে। এখানে কিছু টেকনিক তোমাকে কাজে লাগাইতে হবে। তুমি এটা ক্যালকুলেটর ছাড়া খুব সহজে খুব দ্রুত করে ফেলতে পারো। কিভাবে? খেয়াল করো যে 4 এর মধ্যে 3 কয়বার যায়? একবার যায়। তাহলে একবার বসাই দাও। 4 এর মধ্যে 3 কয়বার যায়? একবার যায়। এখন 4 এর মধ্যে 3 একবার চলে গেছে, তাহলে উপর থেকে 4 থেকে কিন্তু 3 চলে গেছে, তাহলে আর থাকে হচ্ছে 1/3। সো তোমাদেরকে শিখাইছি যে এরকম যখন থাকবে 1 এর 3 দ্বারা ভাগ করলে 33.3333 আসে। তো এটা যদি অলরেডি দশমিকের পরে তুমি জাস্ট 33 বসাই দিলে কিন্তু আনসারটা হয়ে যাচ্ছে 1.33। বা তুমি যদি এটাকে ভাগ করতে চাও তাহলে তুমি করে দেখতে পারো, কোনো প্রবলেম নাই। 4 কে তুমি 3 দ্বারা ভাগ করলে তুমি দেখবা যে তুমি যদি 1 দ্বারা ভাগ করো 3 কে 3, তাহলে 3 থাকলো। দশমিক দিয়ে একটা শূন্য বসাও দাও। দশমিক দিয়ে এটা কি বসাই দাও? সরি, এখানে তো 1 থাকবে না, তাহলে 3 গেল, এখানে 1 থাকবে। দশমিক দিয়ে একটা শূন্য বসাই দাও। তাহলে দেখো 3 3 কত হবে? 9। তাহলে আবার থাকবে 1, আবার দশমিক দিয়ে শুধু একটা শূন্য বসাও, আবার 3 3 9। এরকম করে দেখবা যে এটার মধ্যে আসলে 9 9 9 9 9 9 খালি থাকতেই থাকবে। অর্থাৎ এখানে 9 এর একটা ব্যাপার বারবারই থাকবে। আমি আবার যদি তোমাকে এখানে দেখাই, ভাগ করলাম 3 একে 3 দিলা, ঠিক আছে? তাহলে থাকলো কত? 1, একটা দশমিক দিয়ে শূন্য বসালে 3 3 9, তাহলে আবার থাকলো 1, আবার দশমিকের জন্য একটা শূন্য বসালে 3 3 9। তাহলে এইভাবে কিন্তু 1 থাকবে, এরকম 33 আসতেই থাকবে, দরকার নাই দুই সংখ্যা নিলে হলো 1.33। সেভাবে কিন্তু এই দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগগুলা কিন্তু করতে হবে। দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগগুলা কিন্তু পারতে হবে। আমরা কি করছি? তরল অনুপাত বা তড়িৎ অনুপাত যেটা বের হইলো তার পাশে অবশ্যই, সরি এটা না, তার পাশে অবশ্যই আমাকে 1:2 বসাই দিতে হবে। ওই যে মনে আছিল না 1:1, সেই 1টা বসাই দিলেই হবে। দেখো এই ছোট ছোট ভাগগুলো কিন্তু দেখা দিচ্ছি যেন তোমার কনফিউশনটা দূর হয়, বা নিজের মধ্যে যেন কনফিডেন্সটা গ্রো করে যেন এগুলো আসলে করা সম্ভব। এগুলো আসলেই করা সম্ভব ইনশাআল্লাহ। আচ্ছা, কারণ চলে গেছে। আচ্ছা, তাহলে এটা করতে পারছো কিনা? তড়িৎ অনুপাত করছো কিনা বলো, দ্রুত বলো। তড়িৎ অনুপাত করছো? এখনো কিন্তু ক্লাসের ম্যাজিক্যাল পার্টটা বাকি আছে। আমরা যেটা আসলে করতে চাই, যেটা প্রয়োজন আমাদের, সেটা বাকি আছে। এই পর্যন্ত কি ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? চলতি অনুপাত পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইয়া বলো? চলতি অনুপাত তড়িৎ অনুপাত পর্যন্ত ক্লিয়ার কিনা? চলতি অনুপাত তড়িৎ অনুপাত পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই সবাই যারা ক্লাস করতেছে একটু ফাস্ট করতে হবে, একটু ফাস্ট কাজ করতে হবে, বলতে হবে কি অবস্থা, কতটুকু বুঝছি, কি আসলে বিষয় বলে ফেলতে হবে। দিস ক্লিয়ার? ওকে ডান। তাহলে আমরা আমাদের সর্বশেষ যে কাজটা সেটা করব, সেটা হচ্ছে কি, আমরা কার্যকরী মূলধন অনুপাত আমরা অলরেডি এটা করে ফেলতে পারবো। এটা সবাই পেরে পারার উচিত, তাই না? এই যে দেখো, তাহলে আমরা অলরেডি চলতি সম্পদও জানি, চলতি দায়ও জানি, তাহলে তো আর বাকি কিছু থাকলো না, বাকি কিছু রইলো না। চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলেই আমরা আমাদের এই অংশটুকু পেয়ে যাব। তাহলে খেয়াল করো, আমাদের যে সূত্র ছিল এইটা, আমরা যেহেতু চলতি, আমরা কি বের করব? আমরা বের করব হচ্ছে চলতি মূলধন অনুপাত। সো তোমাকে তো অলরেডি সূত্র লেখাইছি না, তো তুমি কিন্তু এই সূত্রটা এইভাবে লিখতে পারো যে চলতি সম্পদ মাইনাস চলতি দায় ডিভাইডেড বাই চলতি দায়, ঠিক আছে? ডিভাইডেড বাই চলতি দায়। তাহলে তোমার চলতি সম্পদ বেরিয়েছিল 1,65,000 টাকা, তোমার খাতার মধ্যে আছে নিশ্চয়ই। চলতি দায় বেরিয়েছে 60,000 টাকা, ঠিক আছে ভাইয়া? আর নিচে বসাবো 60,000 টাকা। তাহলে দেখো তো ভাইয়া, 1,65,000 থেকে যদি 60,000 চলে যায় তাহলে কত থাকতেছে তোমার? তোমার থাকতেছে বলো তো, তোমার থাকতেছে 1,05,000 টাকা, 1,05,000 টাকা। আর নিচে থাকতেছে 60,000 টাকা। তাহলে খেয়াল করো তো, শূন্যগুলো কেটে দাও, 1 2 3 1 2 3। তাহলে তোমাকে কি করতে হবে? 105 কে 60 দ্বারা ভাগ করতে হবে। 105 কে তোমাকে 60 দ্বারা ভাগ করতে হবে। কাকে ভাগ করবে বলো তো? 105 কে 60 দ্বারা ভাগ করব। তাহলে 105 কে যদি 60 দ্বারা আমরা ভাগ করি, 105 কে যদি 60 দ্বারা ভাগ করি, তাহলে দুইবার দেওয়া যাবে না, দুইবার দিলে 105 এর বেশি হয়ে যাবে। তাই একবার দাও, তাহলে হচ্ছে 60।
তাই না? তাহলে হচ্ছে 5 এর 5 আর এখানে 4, 45 যায় না, দশমিক দিয়ে একটা শূন্য বসাই দাও, 450। তাহলে এখানে তোমার মনে আছে 6 এর নামটা পড়তে হবে, 6 7 42, 6 7 42 অর্থাৎ 420। তাহলে তোমার কত থাকতেছে ভাই বলো তো? 30। তো আমার আরেকটা শূন্য বসাইতে হবে, তারপরে 5 6 30, একটু আগে এই ভাগটা বুঝাইছি 6 এর নামটা পড়ে। তাহলে 5 6 30, 300 হয়ে গেল, অ্যানসার শূন্য। তাহলে আমার উত্তর হচ্ছে 1.75। উত্তর হচ্ছে কত ভাই বলো তো? 1.75। অ্যানসারটা কত পাই গেলাম আমরা? 1.75। সবাইকে ক্লিয়ার? আর সবার দিকে কি বিদ্যুতের সমস্যা হয় নাকি? ম্যাক্সিমাম এলাকায় কি বিদ্যুতের সমস্যা হচ্ছে নাকি? ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা? চলতি মূলধন বা কার্যকরী মূলধন অনুপাত ক্লিয়ার কিনা? চলতি মূলধন বা কার্যকরী মূলধন অনুপাত ক্লিয়ার কিনা? চলতি মূলধন বা কার্যকরী মূলধন অনুপাত ক্লিয়ার কিনা? ফার্স্ট জানো, ফার্স্ট। আমরা খুব দ্রুত ক্লাস শেষ করব, আর একটা মডার্ন নিয়মের অঙ্ক দেখাবো যেটা থেকে আসলে এডমিশনের প্রশ্ন আসে। এই যে স্টাইলে অঙ্ক করা যাবে, এটা ট্রেডিশনাল মেথড, এই টাইপের অঙ্ক খুব কম আসবে, এই টাইপের অঙ্ক খুব কম আসবে। তাহলে যে টাইপের অঙ্ক আসবে সেটাই কিন্তু এখনো বাকি আছে, সেটা দেখাবো। সবাই শেষ সময়ে একটু, জি স্যার সারাদিন কারেন্ট থাকে না, খুবই দুঃখজনক। এটা করতে পারছে কিনা এই পর্যন্ত? ক্লিয়ার কিনা বলো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার? সবাই হাইলাইট লিখে একটা কমেন্ট করতে পারো, যারা এখন ক্লাস করতেছো সবাই হাইলাইট লিখে একটা কমেন্ট করতে পারো। চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, দেখো এখানে কিন্তু ক্যালকুলেশন গুলোও শেখা যাচ্ছে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কিন্তু এখানে ক্যালকুলেশন গুলোও শিখতে পারতেছি, ক্যালকুলেশন গুলোও জানতে পারতেছি, বুঝতে পারতেছি। সবার কি এ পর্যন্ত হয়েছে কিনা? সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু ফার্স্ট কমেন্টে জানাও। এখন হচ্ছে আমরা খুব শীঘ্রই ক্লাসটা শেষ করব। এখানে একটা বেসিক জিনিস তোমাকে শিখাবো যেটা থেকে বেশি প্রশ্ন আসে পরীক্ষায়, যে জিনিসটা সব থেকে বেশি আসে। মারিয়া ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু লাইভটা শেয়ার করবো, যারা পরে যুক্ত হয়েছে লাইভটা শেয়ার করি নাই। এবং আমাদের এই 3টা কাজ শেষ হচ্ছে কিনা একটু দ্রুত জানে, 3টে অনুপাতের কাজ শেষ করতে পারছো কিনা? 3টা অনুপাতের কাজ শেষ হচ্ছে কিনা একটু দ্রুত বলো। 3টে অনুপাত শেষ হয়েছে কিনা একটু দ্রুত বলো, তাহলে আমাদের যে অংশটা বাকি রয়েছে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেই অংশটা একটু আলোচনা করে শেষ করব। মোস্ট ইম্পর্টেন্ট যে অংশটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা এখন দেখাচ্ছি, একটু দ্রুত আমাকে বলো এই 3টে অনুপাতের ক্যালকুলেশন সহ শেষ হয়েছে কিনা? এই 3টে অনুপাতের ক্যালকুলেশন সহ ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, এখনো যারা এমসিকিউ বেসে ভর্তি হওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে, অলরেডি কিন্তু অনেকেই মাশাআল্লাহ ভর্তি হচ্ছে। তোমরা দ্রুত কিন্তু চাইলে এই কোর্সে ভর্তি কনফার্ম করে ফেলতে পারো, দ্রুত কিন্তু চাইলে এই কোর্সে ভর্তি কনফার্ম করে ফেলতে পারো। আমাকে একটু বলো সবার ক্যালকুলেশনগুলো কি হয়েছে? আমরা কি তাহলে এই টপিকটা এই পার্টে আসবো? সবাই সবাই দ্রুত, একটু দ্রুত জানাই। ক্যালকুলেশনটা কমপ্লিট করতে পারছো কিনা? কি ছিল आंसर? 1.75। লাস্টের অনুপাতের आंसर ছিল 1.75। লাস্ট অনুপাতের উত্তর ছিল 1.75। এরপরে হচ্ছে আরেকটা ছিল 2.75, এটা ছিল 1.33। 1.3, এটা ছিল 2.75, এটা ছিল 1.33, এটা ছিল 1.75। এই 3টা অনুপাত হচ্ছে কিনা? 3টা অনুপাত হয়েছে কিনা? নয়ন ক্লিয়ার? 3টা অনুপাত ক্লিয়ার? বাকিদের কি অবস্থা? তুর্জয় হয়েছে? আচ্ছা, সবাই একটু জানাই দেই, সব বলছো হয়েছে। আচ্ছা, আমরা যে অংশটা করব এখন, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেশি আসে এডমিশন এবং তোমার এমসিকিউতে। তোমার কিন্তু যারা 25 ব্যাচের স্টুডেন্ট, তোমার কিন্তু সিকিউতেও হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো ভাইয়া, এখানে একটু খেয়াল করো। এবার হচ্ছে আদর্শ মান দ্বারা অঙ্ক করবে। কি দ্বারা? অঙ্ক টাইটেল দাও আদর্শ মান দ্বারা অঙ্ক। আদর্শ মান দ্বারা অঙ্ক করবো। কি করবো বলো তো ভাইয়া? আদর্শ মান দ্বারা অঙ্ক করবো, যেটা আসলে বেশি প্রয়োজন
যেটা জানা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আদর্শ মান দ্বারা অঙ্ক করবো, খেয়াল করো। যখন তুমি আদর্শ মান দ্বারা অঙ্ক করবা, কিভাবে অঙ্কগুলো করতে হবে একটু যদি খেয়াল করো। যেমন ধরো তোমাকে বললো চলতি অনুপাত, তোমাকে বলা হলো চলতি অনুপাত, ভাই খুব ভালো করে খেয়াল করো। চলতি অনুপাত দেওয়া আছে ধরো 2:1, অথবা ধরো দেওয়া আছে হচ্ছে 3:1। এই যে প্রথম অংশটুকু আছে খেয়াল করবা, এই অনুপাতের এই প্রথম অংশটুকু দ্বারা বোঝা হচ্ছে চলতি, এই অংশটুকু দ্বারা বোঝা হচ্ছে চলতি সম্পদ। আর এই যে অংশগুলো আছে অর্থাৎ ডান সাইডের যে অংশগুলা, এগুলা দ্বারা বোঝা হচ্ছে চলতি, চলতি দায়। ভালো করে খেয়াল করতে হবে ভাইয়া, চলতি অনুপাতের প্রথম অংশটুকু দ্বারা, এই অংশটা সবাইকে বুঝতে হবে প্লিজ, ভালো করে খেয়াল করো কেয়ারফুলি। প্রথম অংশটুকু দ্বারা, চলতি অনুপাতের প্রথম অংশটুকু দ্বারা বোঝায় চলতি সম্পদ, লাস্টের অংশটুকু দ্বারা বোঝা হচ্ছে চলতি দায়। এইটা সবার খেয়াল রাখা লাগবে, এটা সবার খেয়াল রাখা লাগবে। এবার আসা হচ্ছে যে বিষয়টা আমরা দেখবো যে এই আদর্শ মান দ্বারা কিভাবে অঙ্ক হবে, খেয়াল করো। দেখো চলতি সম্পদ 20,000 টাকা, এবং ভালো করে খেয়াল করো ভাই কি লিখতেছি, চলতি সম্পদ 20,000 টাকা এবং চলতি অনুপাত, চলতি অনুপাত। তোমরা যারা এখনো 25 ব্যাচের স্টুডেন্ট এমসিকিউ ব্যাচে ভর্তি হলে কনফিউশন আছো, আমাদের এমসিকিউ ক্লাসগুলো ইনশাআল্লাহ এভাবে হবে। তোমাকে যখন এই চ্যাপ্টারটা পড়াবো তোমাকে এভাবেই পড়াবো, এডমিশন প্লাস একাডেমিক সব কভার হবে। সুতরাং আর দেরি না করে 510 টাকা, বেশি টাকা না, এটা দিয়ে ভর্তি হয়ে নাও। চলতি অনুপাত ধরে দিলাম 2:1 হলে চলতি দায় কত? প্রশ্ন বোঝার চেষ্টা করবা, কি চাইছে দেখো। তোমাকে বলছে চলতি সম্পদ দিয়ে দিছে 20,000 টাকা, চলতি অনুপাত দিয়ে দিছে 2:1, দিয়ে বলছে চলতি দায় কত। কি কত বলো তো, চলতি দায় কত। খুবই চমৎকার একটা টেকনিক, একটা অঙ্ক বুঝলে সব অঙ্ক তুমি করতে পারবা। খেয়াল করো ভাই, খেয়াল করো। তুমি বের করবা চলতি দায়, তাহলে এখানে লেখো চলতি দায় সমান সমান দিয়ে একটা ভাগ চিহ্ন দাও, দিয়ে অঙ্কের মধ্যে টাকা দেওয়া আছে 20,000, যে টাকাটা দেওয়া আছে এটা উপরে বসায় দাও। আচ্ছা খেয়াল করো তো ভাইয়া, এই টাকাটা কার ছিল? এই টাকাটা ছিল হচ্ছে চলতি সম্পদের টাকা। এটা লিখতে হবে না, জাস্ট বোঝানোর জন্য লিখতেছি। তাহলে মনে রাখবা, যার টাকা তার অনুপাত দ্বারা ভাগ করতে হবে, যার টাকা তার অনুপাত দ্বারা ভাগ করতে হবে। তাহলে টাকাটা যেহেতু চলতি সম্পত্তির, তাহলে এখানে অনুপাতও বসাইতে হবে চলতি সম্পদের। তাহলে এই দুইটার মধ্যে তুমি জানো, এই যে 2 এটা হচ্ছে চলতি সম্পদ, আর এই 1 হচ্ছে চলতি দায়, এই 1 হচ্ছে কি দায়? চলতি দায়। তাহলে যার টাকা তার অনুপাত দ্বারা ভাগ, তাহলে টাকাটা যেহেতু চলতি সম্পত্তির, তাহলে তোমাকে ভাগও করতে হবে চলতি সম্পত্তির অনুপাত দ্বারা। তাহলে চলতি সম্পত্তির অনুপাত কত? 2, তাহলে এখানে 2 দ্বারা ভাগ। আর তুমি বের করবা কি বলো তো ভাইয়া? চলতি দায়। তাহলে যেটা বের করবা তার অনুপাত দ্বারা গুণ করবা। তাহলে যার টাকা তার অনুপাত দ্বারা ভাগ, যেটা বের করবা তার অনুপাত দ্বারা গুণ। তাহলে উত্তর হবে কত হাজার? উত্তর হবে 10,000। উত্তর হবে কত হাজার? উত্তর হবে 10,000। এই প্রশ্নগুলাই বেশি আসবে পরীক্ষায়। উত্তর হবে 10,000। উত্তর হবে কত হাজার বলো? কথা কি বুঝতে পারছো ভাইয়া? দেখো এখানে খেয়াল করো, যদি তোমাকে এটা বলতো চলতি দায় বের করছো, তোমার কাছে আবার কি চাইতে পারতো? চলতি মূলধন চাইতে পারতো, চলতি মূলধন চাইতে পারতো। তাহলে চলতি মূলধন যদি বের করতে বলতো, তাহলে তুমি কি করতা? তোমাদের জানো যে চলতি মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে খেয়াল করো তো ভাইয়া, এই যে চলতি সম্পদ কিন্তু অলরেডি কত দেওয়া আছে? 20,000। আর চলতি দায় পাইছে কত হাজার? চলতি দায় পাইছে হচ্ছে 10,000। তাহলে তোমার চলতি মূলধন দাঁড়াচ্ছে কত হাজার? চলতি মূলধন দাঁড়াচ্ছে 10,000। তাহলে দেখো কিভাবে আমরা এরকম আদর্শ মান দ্বারা চলতি দায় এবং চলতি মূলধন বের করলাম। আদর্শ মান দ্বারা কিভাবে চলতি মূলধন এবং চলতি দায় নির্ণয় করলাম। এটা কি বুঝতে পারছো কিনা একটু বলো, এই নিয়মটা বুঝতে পারছো কিনা? যারা ক্লাস আছে দ্রুত আমাকে একটু বলো, আমি আর দুই একটা ম্যাথ দেখাইয়ে আমার আজকের মতো ক্লাসটা শেষ করব। এবং কথা দিচ্ছি পরীক্ষা আসলে এই অনুপাতগুলো আসবে, অর্থাৎ এই টাইপের অঙ্কগুলো পরীক্ষা আসবে। এটা কি বুঝতে পারছো কিনা বলো। এখন এখানে যদি চলতি সম্পদ না থেকে চলতি দায় থাকতো, তাহলে তুমি এটাকে ভাগ করতে কত দ্বারা? ভাগ করতে হচ্ছে 1 দ্বারা। কত দ্বারা ভাগ করতে? 1 দ্বারা। অর্থাৎ যার টাকা দেওয়া থাকবে তার অনুপাত দ্বারা ভাগ করবা, যার টাকা দেওয়া থাকবে তার অনুপাত দ্বারা ভাগ করবা, সোজা কথা। ক্লিয়ার? আচ্ছা সোহা বলছো আরেকটু, তাহলে আমি তোমাকে আরেকটা অঙ্ক দিয়ে বুঝাই, এখান থেকে না দিয়ে আমরা দ্বারা ডিরেক্ট তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে তোমাকে এই বিষয়টা দেখাই। আসো আবার প্রিভিয়াস এর প্রশ্ন দিয়ে তোমাকে এই বিষয়টা বুঝাই। এই যে দেখো
খেয়াল করো 20 নম্বর সমস্যাটা খেয়াল করো, 20 নম্বর সমস্যাটা তুমি খেয়াল করো। দেখো বলছে চলতি সম্পদ 60,000 টাকা এবং চলতি অনুপাত হচ্ছে 4:2। তো চলতি অনুপাত যখন 4:2 বলতেছে তখন তো তুমি এই জিনিসটা জানো যে 4 দ্বারা বোঝাচ্ছে চলতি, এই 4 দ্বারা বোঝাচ্ছে চলতি সম্পদ, আর এই 2 দ্বারা বোঝাচ্ছে চলতি, এই 2 দ্বারা বোঝাচ্ছে চলতি দায়, এদের দ্বারা বোঝাচ্ছে কি, এই 2 দ্বারা বোঝাচ্ছে চলতি দায়। ঠিক আছে, এখন আসো যে বিষয়টা খেয়াল করবা, তোমাকে বের করতে বলছে চলতি মূলধন কত। দেখো তো চলতি মূলধন যেহেতু বের করতে বলছে, তুমি জানো চলতি মূলধনের সূত্র কি, তুমি জানো চলতি মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এই তো ভাইয়া খেয়াল করো, তাহলে তোমার এখানে দেখো অলরেডি চলতি সম্পত্তির টাকা দেওয়া আছে 60,000, তো তুমি চলতি সম্পত্তির টাকা 60,000 বসাইলা, কিন্তু চলতি দায়ের টাকাটা কিন্তু দেওয়া নাই। তাহলে তোমাকে যেটা করতে হবে, একটু আগে যে টেকনিকটা তোমাকে দেখাইছি সেই টেকনিকটা ব্যবহার করে তোমাকে চলতি দায় নির্ণয় করতে হবে। তাহলে চলতি দায় তুমি কিভাবে বের করবা দেখো, তো চলতি দায় যখন তুমি বের করবা, চলতি দায় ইকুয়ালস টু দিয়ে ভাগ চিহ্ন দিবা যেটা বলছিলাম, তাহলে টাকা দেওয়া আছে কত হাজার, 60,000, তো তুমি অঙ্কে টাকা বসাই দাও 60,000। তো তোমাকে বলছি টাকা যার অনুপাত হবে তার, তাহলে এই টাকাটা যেহেতু চলতি সম্পত্তির, তাহলে ভাগও করতে হবে চলতি সম্পত্তির অনুপাত দ্বারা। তাহলে এই দুটো অনুপাতের মধ্যে কোন অংশটা চলতি সম্পত্তির, প্রথম অংশটা চলতি সম্পত্তির কত 4, আর তুমি বের করতেছো চলতি দায়, তাহলে চলতি দায়ের অনুপাত কত 2, তাহলে 2 দ্বারা গুণ করে দাও। তাহলে এই জিনিসটা বুঝো, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে যার টাকা তার অনুপাত দ্বারা ভাগ করবা, আর যেটা বের করবা তার অনুপাত দ্বারা গুণ। তাহলে এটা হয়ে গেল সিম্পল, 2 দ্বারা 4 এর কাটলে 2, 2 দ্বারা 60,000 এর কাটলে হচ্ছে 30,000। তাহলে তোমার চলতি দায় হয়ে গেল কত হাজার, 30,000 টাকা। তাহলে এবার 60,000 থেকে 30,000 টাকা মাইনাস করে দাও, তাহলে তোমার চলতি মূলধন তুমি পেয়ে গেলে কত হাজার টাকা, 30,000 টাকা। ঠিক আছে, তাহলে মূল কাজটা হচ্ছে এই অংশটা, মূল কাজ হচ্ছে এই অংশটা যে তুমি যদি কি করো, চলতি সম্পদ থেকে যদি চলতি দায়টা, মানে যখন তুমি এটা বের করবা, যে টাকাটা দেওয়া থাকবে তার অনুপাত দ্বারা ভাগ করবা। এখানে টাকাটা যদি চলতি দায় হইতো তাহলে 2 দ্বারা ভাগ করতাম, টাকাটা যদি চলতি সম্পত্তি তাই 4 দ্বারা ভাগ করছি। তাহলে এই বিষয়টা খেয়াল রাখার প্রয়োজন যে টাকা যার অনুপাত হবে তার, যার টাকা তার অনুপাত দ্বারা ভাগ করবা, যেটা বের করবা তার অনুপাত দ্বারা গুণ করবা, দ্যাটস ইট। খুব সহজেই তোমার অনুপাতের টাকাটা বের হয়ে যাবে। দেখো বুঝতে পারছো কিনা সোহাই, এবার বুঝতে পারছো? দেখো এখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ সমস্যা চলতি মূলধনটা বের করে দেখাইলাম। এটা হচ্ছে সবথেকে শর্টকাট এবং সহজ টেকনিক, এটা হচ্ছে সবথেকে সহজ এবং শর্টকাট টেকনিক। ক্লাস তো থাকবেই, রেকর্ড থাকবে, সমস্যা না, দেখতে পারবা। উপস্থিতি যেহেতু একেবারেই কমে গেছে, হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হচ্ছে কারেন্টের বা নেটের, বা ক্লাস করতে এই সময়টাতে কি সমস্যা জানি না। আমি আরো কয়েকটা প্রবলেম তোমাকে একটু দেখাতে চাই। এই যে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন যদি তুমি দেখো, 2018-19 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নটা আসছে। আমরা এরকম কয়েকটা প্রশ্ন সলভ করে কিন্তু আমরা আমাদের ক্লাসটা শেষ করবো আজকের মতো। এটা আরেকটু ক্রিটিক্যাল একটা কোশ্চেন, এটা আরেকটু ক্রিটিক্যাল এবং একটু ভিতরের একটা কোশ্চেন, একটু যদি খেয়াল করো ভাই। দেখো বলতে শাপলা কোম্পানির চলতি মূলধন দেওয়া আছে 1,80,000 টাকা, কি দেওয়া আছে এটা বুঝলে আর কিছু লাগবে না, এই চ্যাপ্টার শেষ। শাপলা কোম্পানির নিট চলতি মূলধন দেওয়া আছে 1,80,000 টাকা, চলতি অনুপাত দেওয়া আছে 5:2, তাহলে চলতি দায়ের পরিমাণ কত, তার পরিমাণ কত, চলতি দায়ের পরিমাণ কত। আসো তাহলে যেহেতু তুমি চলতি দায় বের করবে, তাহলে তুমি এখানে লেখো চলতি দায় ইকুয়ালস টু, বাদ চিহ্ন দিবা, দিবা না, দিবা। দিয়ে দেখো টাকা দেওয়া আছে 1,80,000 টাকা, কত হাজার টাকা পায় বলো তো, 1,80,000 টাকা। তো তোমাকে কি শিখাইছি, যার অনুপাত, যার টাকা তার অনুপাত দ্বারা ভাগ, অর্থাৎ এখানে ভাগ দিতে হবে কার দ্বারা, যেহেতু এটা নিট চলতি মূলধনের টাকা, তাহলে ভাগ করতে হবে নিট চলতি মূলধন অনুপাত দ্বারা। প্রশ্ন হইলো, প্রশ্নে তো দেওয়া আছে চলতি অনুপাত, তো আমরা জানি এই প্রথম অংশটুকু দ্বারা বোঝায় হচ্ছে চলতি সম্পদ, আর এই অংশটুকু দ্বারা বোঝায় হচ্ছে চলতি দায়। এই অংশটুকু দ্বারা কি বোঝায়, চলতি দায় বোঝায়। তাহলে এখানে চলতি মূলধন অনুপাত কোথায়, এখানে তো চলতি মূলধন অনুপাত বলতে কিছু নাই, টাকা আছে চলতি, মানে অনুপাত আছে চলতি সম্পদ আর চলতি দায়ের। এখন টাকাটা যদি চলতি সম্পত্তির হইতো তাহলে 5 দ্বারা ভাগ করতাম, চলতি দায়ের হলে 2 দ্বারা ভাগ করতাম, ঝামেলা হয়ে গেছে না। এখন খেয়াল করো, তুমি জানো চলতি মূলধনের সূত্র কি, তুমি তো এটা জানো, চলতি মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়, এটা তো তুমি জানো। এখন যেহেতু চলতি মূলধনের টাকা দেওয়া আছে, তাহলে চলতি মূলধন অনুপাত দ্বারা ভাগ করতে হবে। যেহেতু চলতি মূলধন অনুপাত অঙ্কে নাই, আমাকে অনুপাত থেকে অনুপাত বের করতে হবে। কি বের করতে হবে ভাই বলো তো, অনুপাত থেকে অনুপাত। তাহলে চলতি সম্পদ আছে কত, 5,
তাহলে এখানে চলতি সম্পত্তির জায়গায় বসালাম 5, চলতি দায় আছে কত 2, তাহলে চলতি দায় 2, তাহলে পেয়ে গেলাম কত 3। খুবই সিম্পল। তাহলে চলতি মূলধন অনুপাত পেয়ে গেলাম 3। বুঝতে পারছো কিনা দেখো, চলতি মূলধন অনুপাতটা কিন্তু অঙ্কে দেওয়া ছিল না, চলতি মূলধন অনুপাত অঙ্কে দেওয়া ছিল না, কিন্তু আমরা জানি চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে চলতি মূলধন অনুপাত পাওয়া যায়। তো আমরা কি করলাম, চলতি সম্পদ মাইনাস করে দিলাম চলতি দায়, তাহলে 5 থেকে 2 গেলেই আমরা পেয়ে গেলাম চলতি মূলধন অনুপাত। কারণ প্রশ্ন হলো চলতি মূলধন অনুপাত কেন লাগবে, কারণ টাকাটা হচ্ছে চলতি মূলধনের, যার টাকা তার অনুপাত ছাড়া অঙ্ক করা যাবে না। যেহেতু আমরা চলতি মূলধন অনুপাত পেয়ে গেলাম হচ্ছে 3, তাহলে 3 দ্বারা ভাগ করে দিব। যেহেতু টাকাটা চলতি মূলধনের, ভাগ করতে হবে চলতি মূলধন অনুপাত দ্বারা। প্রশ্নে যেহেতু চলতি মূলধন অনুপাত দেওয়া নাই, তুমি যে কাজটা করবা, যে অনুপাতটা দেওয়া আছে সেই অনুপাতের বিয়োগফল নিবা, সম্পদ থেকে দায় বাদ দেবা, চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে চলতি মূলধন অনুপাত পাওয়া যায়, সোজা হিসাব। এখন বের করতেছি চলতি দায়, গুণ করতে হবে চলতি দায় অনুপাত দ্বারা। তো আমরা জানি চলতি দায়ের অনুপাত কত 2 দ্বারা গুণ করে দিলাম, শেষ। 3 দ্বারা গুণ করলে আমরা 3 6 18, আর হচ্ছে 6 দুগুণে হচ্ছে 12, আর এখানে কয়টা শূন্য আছে, 4টা শূন্য বসে দাও, তাহলে কত 1,20,000 টাকা। উত্তর কত হবে, উত্তর হবে 1,20,000 টাকা, উত্তর হবে 1,20,000 টাকা। ঠিক আছে, তাহলে এই যে পরপর 3টা প্রবলেম সলভ করলাম, তোমরা যদি ধারাবাহিকভাবে এই 3টা প্রবলেম কেউ সলভ করতে পারো, এই 3টা প্রবলেম যদি কেউ পারো, তাহলে আর কোনো প্রবলেম যে তুমি আটকাবা না। দেখো এটা ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে আমার তো চলতি সম্পদ চলতি দায় দেওয়া থাকলে ইজিলি করে ফেলতে পারি, কিন্তু প্রশ্ন যদি চলতি সম্পদ চলতি দায়ের টাকা না দিয়ে নিট চলতি মূলধনের টাকা দেয়, তখন কিভাবে করব? তখন আমি যেভাবে দেখালাম এটা করে ফেলতে হবে। সোহা এটা বুঝে না, এটা তো একটু কঠিন ছিল, এটা তোমাকে বুঝতে হবে যে এখানে টাকা দেওয়া আছে চলতি মূলধনের। আমি আরেকবার করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। যেহেতু আমি চলতি দায় বের করব, তো চলতি দায় বের করতে গেলে টাকা দেওয়া আছে 1,80,000 টাকা, কিন্তু এই টাকাটা কার? এই টাকাটা হচ্ছে চলতি মূলধনের। তো টাকা যার অনুপাত হইতে হবে তার। এখন এখানে তো চলতি মূলধন অনুপাত অঙ্কের মধ্যে নাই, কারণ এখানে যে অনুপাত দেওয়া আছে আমরা জানি এটা দ্বারা বোঝা হচ্ছে চলতি সম্পদ, আর এটা দ্বারা বোঝা হচ্ছে চলতি দায়। তাহলে চলতি মূলধন অনুপাতটা কোথায়? যেহেতু টাকা চলতি মূলধন, এই যে দেখো এই চলতি মূলধনের টাকা বসাইছে 1,80,000, তাহলে নিচে ভাগও করতে হবে চলতি মূলধন অনুপাত দ্বারা। সো আমরা জানি অনুপাত থেকে আমরা অনুপাত মেক করতে পারি। চলতি সম্পদ থেকে যদি চলতি দায় তুমি বাদ দিয়ে দাও, চলতি সম্পদ থেকে যদি চলতি দায় বাদ দাও, অর্থাৎ অনুপাত থেকে অনুপাত বাদ দিলে তুমি চলতি মূলধন অনুপাতটা পেয়ে যাবা। তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3 পাওয়া যায়, এই 3 দ্বারা ভাগ করে দিবা। অনুপাত থেকে চলতি মূলধন অনুপাত বের করে নিলাম। টাকা যেহেতু চলতি মূলধনের, অনুপাতও লাগবে চলতি মূলধনের। টাকা যেহেতু চলতি মূলধনের, অনুপাতও লাগবে চলতি মূলধনের। এইটা খেয়াল রাখবা, যার টাকা তার অনুপাত লাগবে। যদি টাকাটা হতো চলতি সম্পদ, তাহলে 5 দ্বারা ভাগ করতাম। টাকাটা যদি হতো চলতি দেয়, তাহলে 2 দ্বারা ভাগ করতাম। টাকাটা তো হচ্ছে চলতি মূলধনের, তাই চলতি মূলধন অনুপাত বের করতে হবে এই অনুপাত থেকে, অর্থাৎ এই দুইটা বিয়োগফল নিয়ে ভাগ করলেই হবে। যেহেতু চলতি দিয়ে ভাগ করবো, 2 দ্বারা গুণ করবো। চলতি সম্পদ বের করলে 5 দ্বারা গুণ করতাম, তাহলে কাটাকাটি করলে উত্তর হয়ে যাবে 1,20,000 টাকা। আর কোনো ঝামেলা নেই, সোজা ক্যালকুলেশন। আশা করছি এবার বুঝতে পারছো। সোহা, না বোঝার কোনো কারণ নাই। এই টাইপের প্রশ্ন অসংখ্য আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, যদি তুমি ঘুরে ফিরে দেখো তুমি অসংখ্য প্রশ্ন পেয়ে যাবা এই টাইপের। ঠিক আছে, এবং তোমাদের যারা 25 ব্যাচ স্টুডেন্ট আছে, তোমরা দেখবা যে তোমাদের কিসের মধ্যে বোর্ড পরীক্ষা এই টাইপের প্রশ্ন আসে। দেখো আরেকটা প্রশ্ন জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছে, এটা শেষ করে আমরা আমাদের ক্লাস শেষ করে দিব। আজকে আমাদের ক্লাসটা শেষ করে দিব, এটা শেষ করি। দেখো আরেকটা প্রশ্ন যদি তুমি একটু দেখো, এখানে নিট কার্যকরী মূলধন, তার মানে চলতি মূলধন দেওয়া আছে। তাহলে চলতি মূলধন দেওয়া আছে কত হাজার টাকা? 65,000 টাকা। 65,900 টাকা। তখন ক্যালকুলেটর ছিল দেখে অ্যামাউন্টগুলো এরকম, এখন ক্যালকুলেটর আছে নাই, এখন অ্যামাউন্টগুলো এরকম হয় না। তো যেহেতু টাকাটা চলতি মূলধনের, তাহলে অনুপাতও লাগবে চলতি মূলধনের। তাহলে চলতি মূলধন অনুপাত কিভাবে বের করি? এই যে দুইটা অনুপাত আছে তার বিয়োগফল, তার কি ফল? তার বিয়োগফল। আমরা জানি চলতি সম্পদ থেকে চলতিটা বাদ দিলে হবে। তাহলে কত বাদ দিবা? 4 থেকে 3 গেলে থাকে 4, 7 থেকে 3 গেলে থাকে 4, 4 দ্বারা ভাগ করবা। বের করতে বলছে চলতি দায়, তাহলে দায়ের অনুপাত কত? 3, তাহলে কত দ্বারা গুণ করে দিবা? 3 দ্বারা গুণ করে দিবা, শেষ। 4 দ্বারা ভাগ করবা, 3 দ্বারা গুণ করে দিবা। 4 আসলো থেকে, যেহেতু টাকাটা চলতি মূলধনের, এখান থেকে জাস্ট দুইটার কি ফল নিতে হবে? বিয়োগফল নিতে হবে। এখান থেকে জাস্ট দুইটার কি ফল নিতে হবে? বিয়োগফল নিতে হবে। আর নিচে যে প্রশ্ন দাও আছে, এটা তোমরা নরমাল অনুপাত, চলতি অনুপাত চাইছে, এটা তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, মূল প্রশ্ন হচ্ছে এইটা, যেটা আসলে পরীক্ষায় এই যে দেখো আরেকটা প্রশ্ন দেখো, তুমি জাস্ট এইটা যদি এইভাবে যদি প্র্যাকটিস করতে থাকো, না পারার তো কোনো সুযোগই নাই। তুমি কয়টা পারবা না, যেগুলো একটা গিয়ে তো তুমি বুঝতে পারবা। দেখো এই জিনিসটা যদি একটু দেখো, এখানে আবার দেখো বলা আছে নিট চলতি মূলধন কত হাজার? 63,000। তাহলে তুমি লিখবা 63,000, ভাগ করতে হবে। যেহেতু টাকা নিট চলতি মূলধনের, তাহলে অনুপাত লাগবে চলতি মূলধনের। তাহলে এই যে চলতি অনুপাত দেওয়া আছে 5 আর 3, 5 আর 3 এর বিয়োগ ফল হচ্ছে চলতি মূলধন অনুপাত।
5 আর 3 বিয়োগফল কত 2, 2 দ্বারা ভাগ করবা, গুণ করবা কি দ্বারা, চাইছে কি তোমার কাছে চলতি সম্পদ কত, তাহলে চলতি সম্পদের অনুপাত কত আছে 5, তাহলে কয় দ্বারা গুণ করবা 5 দ্বারা গুণ করবা, শেষ, সিম্পল কাজ। যদি চলতি দায় বলতো 3 দ্বারা ভাগ গুণ করতাম, যেহেতু চলতি সম্পদ চাইছি তাহলে কয় দ্বারা ভাগ গুণ করব 5 দ্বারা। দেখো বুঝতে পারছো কিনা? তাহলে এই যে প্রশ্নগুলা আমি তোমাকে দেখাই দিচ্ছি, এটার উপর আমরা আরেকটা ক্লাস নিব ইনশাআল্লাহ, বাকি অনুপাতগুলো পড়াবো। এই যে তোমাকে দেখাচ্ছি যে এই টাইপের অনুপাতটা সবথেকে বেশি আসে পরীক্ষায়। এই যে দেখো আরেকটা অনুপাত দেখো, এই যে দেখো 62 নম্বর প্রশ্নটা দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়টা প্রশ্ন দেখো, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখো, চলতি অনুপাত দেওয়া আছে 3, 2, 5, চলতি সম্পদ দেওয়া আছে, কত দেওয়া আছে চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদ যেহেতু দেওয়া আছে, এটাকে ভাগ করব চলতি সম্পদের অনুপাত দ্বারা। তাহলে এটার মধ্যে চলতি সম্পদের অনুপাত কত বলো 2, তাহলে 2 দ্বারা ভাগ করবা। বের করতে বলছে কি তোমাকে চলতি দায় কত, তাহলে চলতি দায়ের অনুপাত কত 5, তাহলে গুণ করে দিবা 5 দ্বারা, ব্যাস উত্তর হয়ে গেল, সোজা হিসাব। তাহলে যার টাকা তার অনুপাত দ্বারা ভাগ। দেখো এবার আসছে চলতি সম্পদ, তাই আর আবার বিয়োগ ফলে যায় নাই, তাহলে চলতি সম্পদের অনুপাত কত 2, 2 দ্বারা ভাগ করছি আর 5 দ্বারা গুণ করে দিছি, অঙ্ক শেষ। ঠিক আছে, বুঝতে পারছো কিনা? দেখো তুমি জাস্ট, আমি একটু তাড়াহুড়া করে করতেছি কারণ অনেক সময় হয়ে গেছে, স্টুডেন্টও কমে গেছে, তোমরা এটা পরে করে নিতে পারো, কোনো সমস্যা নেই, তোমরা চাইলে এটা পরে করে নিতে পারবে। এই যে একটা প্রশ্ন এই জায়গায় দেখো, এটা করে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করব, সমাপ্তি। যে এটা করব এবার দেখো এখানে কি বের করতে বলছে, একটু যদি খেয়াল করে দেখো, বলছে মোট দায়। এখন মোট দায়ের সূত্র কি বলো? মোট দায়ের সূত্র হচ্ছে চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়। তাহলে খেয়াল করো তো ভাইয়া, এখানে দেখো দীর্ঘমেয়াদী দায় দিয়ে দিচ্ছে কত হাজার, 20,000, তাহলে দীর্ঘমেয়াদী দায় দিয়েছে 20,000, বসায় দাও। এখন কি নাই, চলতি দায়টা নাই, তাহলে চলতি দায়টা আমাকে বের করতে হবে। কিভাবে বের করব? এখানে দেখো চলতি সম্পদ আছে 25,000 টাকা, তাহলে চলতি দায় যদি বের করতে যাও, তাহলে চলতি দায় ইকুয়ালস টু টাকা দেওয়া আছে 25,000, ওকে ফাইন। তাহলে 25,000 টাকাটা কার? চলতি সম্পত্তির। তাহলে এই যে বলা আছে চলতি অনুপাত, তাহলে এই যে 5 আর 2, তাহলে 5 আর 2 এর মধ্যে যেহেতু টাকাটা চলতি সম্পত্তি, তাহলে চলতি সম্পদ অনুপাত কত 5, 5 দ্বারা ভাগ করো, লাগবে তোমার চলতি দায় কত আছে 2, 2 দ্বারা গুণ করে দাও, তাহলে 5 5 25, 5 দুগুণে 10, তাহলে উত্তর হচ্ছে কত হাজার টাকা, 10,000 টাকা, মানে চলতি দায় 10,000 হইলো। তাহলে 10,000 যদি যোগ করে দাও তাহলে উত্তর হয়ে যাচ্ছে কত হাজার টাকা, উত্তর হয়ে যাচ্ছে 30,000 টাকা। এই যে উত্তর হচ্ছে 30,000 টাকা। ঠিক আছে, সো তুমি যদি, আমি জাস্ট লাস্টের দিকে যে পয়েন্টগুলো পড়াইছি, যে টপিকগুলো পড়াইছি, এইখান থেকে প্রশ্ন একেবারেই ম্যান্ডেটরি আসবে। সো অনুরোধ করব যারা ক্লাস মিস করে গেছো, আমরা অবশ্যই চেষ্টা করব এইটুকু পর্যন্ত করার জন্য। আর যারা ক্লাসের শেষ পর্যন্ত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবাই এভাবে অ্যাকাউন্টিং এর সাথে থাকবে। আজকের ক্লাস উপস্থিতি একেবারেই কম ছিল, কোনো ব্যাপার না, একদিন বাড়বে কমবে, এরকম ভাবে চলবে আশা করছি। সো 24 ব্যাচের স্টুডেন্ট, আমরা তোমাদের জন্য অ্যাকাউন্টিং এডমিশন কোর্স একবারে ফ্রি করে দিছি অলরেডি। আজকে 3টা, আগের 3টা মিলে টোটাল 6টা ক্লাস একসাথে লিংক করে দিব, এবং আশা করছি তোমরা রেগুলার রুটিন অনুযায়ী ক্লাসগুলো আমাদের সাথে করতে থাকবে। সো ভালো থাকো সবাই, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবার সবার সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।